মানে লিটারেলি তাকে জব রোল সুইচ করতে হয়েছে। সে হয়তো কোনো অন্য জবে গেছে শুধুমাত্র তার পেট চালানোর জন্য। তুমি তো টিচার আর তোমার হাজবেন্ড তো একটা হেয়ার স্টাইল, কোথায় ম্যাচ খাচ্ছে? তারা এসে তাদেরকে অবশ্যই ডাকা হয়েছিল, কিছু দেখানোর জন্য নয়, এমনি ডাকা হয়েছিল, ইনভাইট করা হয়েছিল। তারা এসে আর কি একটা অবাক, একটা মানে সেটা ওদের ফেসের চেহারার মধ্যে বোঝা যাচ্ছে এটা অবাক যে এটা কিভাবে করে নিল। শুনে খুব খারাপ লাগতো যখন মানে বলতো সামলাতে পারবে তো, তখন ব্যবসা হয়নি, মানে ওয়াইফে যখন ফোন দিত সামলাতে পারবে তো, তোকে কি আর কামিয়ে হবে হয়তো 10-12 হাজার টাকা, মানে এরকম টাইপেরও ওয়ার্ড শোনা গেছে। কত আর কামিয়ে নেবে চুল কেটে, বা কি বা করে নেবে, কি ব্যাকগ্রাউন্ড আছে করে নেবে এরকম টাইপের। সেই জায়গায় আবার আমার ওয়াইফেরও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে জাস্ট লাইক আমাদের মতনই, কেউ গভর্নমেন্ট সেক্টর বা কারো কারো হয়তো খুব বড় ফ্লারিশ বিজনেস আছে। তো আমার পার ব্যাচে মোটামুটি ম্যাক্সিমাম 10খানা স্টুডেন্টকে নিয়ে আমি আমার ক্লাসকে রান করাই, যাতে আমার সবার পিছনে ফোকাস থাকে, সবাইকে আমি দেখতে পারি, তাদেরও যাতে আমি কোশ্চেন অ্যান্সার গুলোকে দিতে পারি। নমস্কার, আজ আমরা এসেছি হাওড়ার কদমতলা এবং এখানে যে প্রতিষ্ঠানে আমরা বসে আছি সেই প্রতিষ্ঠানের নাম হলো আরজে সেলুন অ্যান্ড একাডেমি। আমার পাশে যিনি বসে আছেন তিনি হলেন এই আরজে সেলুন অ্যান্ড একাডেমির প্রতিষ্ঠাতা রাজপ্রতিম দা। নমস্কার সকলকে। দাদা, আমি এই প্রথমবার আমার এই শোটা নিয়ে গঙ্গার এপারে, একদম ঠিক আছে, একদম পুরোটাই গঙ্গার ওপারে ওই হচ্ছে। পারে। এই পারে তোমাকে দিয়ে শুরু হলো আমার। একদম। ঠিক আছে, তুমি কেমন আছো? আমি খুবই ভালো আছি। তুমি এতটা এনার্জেটিক, তোমার ফেসে এতটা পজিটিভনেস, সেটা দেখে আমার মধ্যে আরো এনার্জি চলে এসেছে। আমি তো ভেবেছিলাম অন্য রকমের কিছু একটা ইন্টারভিউর মতন, কিন্তু এটা খুবই একটা ন্যাচারাল ওয়েতে আমরা শুরুটা করে। একদম, মানে আমি সবসময় চাই কি যে একটা খোলামেলা আড্ডার মতন, একদম ঠিক আছে, তাহলে কি মানে একে অপরের সাথে অনেক কথা শেয়ার করা যায়, আড্ডা দেওয়া যায় এবং তার পাশাপাশি একটা সম্পর্ক গড়ে ওঠে। মানে তোমার সাথে আজকে এই আমাদের যে আলোচনাটা বা আড্ডাটা হচ্ছে এটা শুধু আজকের দিনের জন্য না, একদম সারা জীবন সম্পর্কটা থেকে যায়। একদম। এরপর যখন হাওড়া আমি আসবো অন্য কোনো কাজে, যদি এদিকটা আসি আমি আগে তোমাকেই ফোন করবো। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, অবশ্যই। তোমার এই আরজে সেলুন অ্যান্ড একাডেমি এটার বয়স কত হলো, কবে থেকে শুরু? বয়স বলতে এখন ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি হয়েছে, মানে 1 বছর, 1.5 ইয়ার্স। আচ্ছা, এইটা শুরু থেকে যদি বলি আমি এখন, আমার জার্নি স্টার্ট হয় 2013-তে। তখনকার টাইমে সেলন এটা ছিল না, না হয় সেলুন বা নাপিত বা যে চুল কাটে, এরকম ভাবে একটা আমরা আইডেন্টিফিকেশন পেতাম ব্যাক ইন 2013। আরো যারা আমার থেকে সিনিয়র আছে তারা তো আরো ফেস করেছে। তো আফটার স্কুলিং যা হয়, একটা তো লাইন নিয়ে এগোতেই হবে সবাইকে, আর তখনকার এটা আরো টাফ ছিল 2010-11 সময় যদি আমি বলি। সবকিছুরই এক একটা সিস্টেম অন্য রকমের ছিল, যেগুলো এখন কি খুব ইজিলি অ্যাক্সেসেবল। তো আমি প্রথমে কম্পিউটার ফিল্ডে যাওয়ার ট্রাই করি। সিন্স বাড়িতে যা হয়, বাড়িতে সবাই মিন্স গভর্নমেন্ট সার্ভিস সেক্টরে, তারা তো প্রথম কথা চুল কাটবে আমার একটা ছেলে, সেটা তো সম্ভবই নয়। তো আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নিয়ে শুরু করি আমার আচ্ছা, আফটার স্কুলিং একটা রেপুটেটেড একটা ইনস্টিটিউট থেকে। 6 মাস বাদে আমার মাথায় কোনো প্রোগ্রামিং ঢুকতে চায় না, আমি কিছু বুঝতে পারি না, কারণ খুবই অল্প বয়স থেকে আমি আমার নিজস্ব গ্রুমিং নিয়ে খুবই আর কি সচেতন, খুবই কনসিয়াস আর খুবই কনসার্ন। মানে নিজে কিভাবে ঠিক লাগবো, নিজে কিভাবে প্রেজেন্টেবল থাকবো, ডিফারেন্ট হেয়ার কাট আমি ট্রাই করতাম নিজের ওপরে। একটা খুবই মানে মজার বিষয়, ফিল্ম গজনি বেরিয়েছিল তখন, আমার ঠিক এক্সাক্ট আমার বয়সটাও কত মনে নেই, বাট আমি হয়তো 9-10-এ আমি পড়তাম, খুবই কম বয়স। বাবা মায়েদের তো শাসন কিরকম জানাই আছে। তো আমি গজনির লুকটা আমার উপরে করিয়েছিলাম, করিয়ে নেওয়ার পর তো 7-10 দিন আমি বেরোতে পারিনি বাড়ি থেকে বাবা মায়ের বকাতে। আর যেদিন কাট করে গেছি, ঘরে যা একটা বাচ্চা একটা মার খায় সেরকম টাইপের খেয়েছি। আচ্ছা, এটা একটা গেল। এবার আসছি আমি আমার এডুকেশন এটাতে। আমি দেখলাম 6 মাসটা আমার জন্য একটা ওয়েস্টেজ হয়ে যাচ্ছে, কিছু একটা করতে হবে। বাট তখন সাপোর্ট বলতে করার কেউ ছিল না, মিনস আমি যেই ফিল্ডটা করব সেই ফিল্ডটা বুঝবার জন্য কাউকে থাকতে হবে। বিকজ প্যারেন্টসরা যেই ফিল্ড থেকে বিলং করে, সবাই সার্ভিস সেক্টর, ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট, তারা কোনোদিনই বুঝতে পারবে না। এটাই মানে কাউকে ব্লেম করা হচ্ছে না, অবশ্যই তারা পড়াশোনা করেইছে সবই। সেই সময়টা বোঝাটা চাপের ছিল, মানে খুবই এখন চাপের। তাও হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ, এখন তাও তো এটা খুবই প্যারেন্টসরাও খুব এখন কনসিয়াস, Support নিজের করে। সাপোর্ট করে। তো আমি বললাম আমি এই ফিল্ডে আসবো। আচ্ছা, তো এই ফিল্ডে কি আসবো,
হেয়ার স্টাইলিস্ট কি হয় কি না হয়, এই সেই অনেক রকমের কোশ্চেন। তখন তো অতটা ইন্টারনেটের অ্যাক্সেসও ছিল না। আমি ব্যাক তখন হয়তো অর্কুট এগুলো সব আমরা হয়তো ব্যবহার করতাম, গুগল হয়তো রিসেন্ট তখন হয়েছিল। তো যা যা মোটামুটি হাতের সামনে ইনফরমেশন আমি দেখিয়েছি, ফার্স্ট ইয়েতেই নো সাপোর্ট পেলাম না। আমি দেখলাম না আমার ইনস্টেন্সও বলছে, আর আমার ছোট থেকে যে আমি নিজের প্রতি আমি একটা গ্রুমিং নিয়ে সচেতন, কোথাও না কোথাও আমার ব্যাক অফ দ্য মাইন্ডে আসছে আমি এই ফিল্ডটার জন্য রেডি আছি, আমার ইন্ডাস্ট্রির জন্য আমি রেডি আছি। আমি ইন্ডাস্ট্রিতে আমি লোককে সাজাবো। মেন তো আমাদের ইন্ডাস্ট্রি হচ্ছে লোককে সাজানো, লোককে গ্রুমড করা, লোককে নিজের লাইফস্টাইলে কিভাবে সে নিজের দৈনন্দিন লাইফস্টাইলে নিজেকে রাখবে সেটা আমরা তৈরি করবো। সেটার জন্য হয়তো আমি পারফেক্ট ক্যান্ডিডেট একজন এই ইন্ডাস্ট্রিতে এন্টার করার জন্য। তো ঘরে সাপোর্ট না হতে অনেক বোঝাবার পরে সামহাও কোনোভাবে আমার বাবা খুবই সাপোর্ট করেছেন লাস্টের দিকে। তো বলেছেন ঠিক আছে দেখা যাক, যা হবে হবে। এখানে তো 6 মাস তোর ইঞ্জিনিয়ারিং এ গেল, এটা নিয়ে আর 6 মাস যাবে, তোরটাও শুনে নিলাম। এই করে আমার একটা একাডেমিতে আমার জয়েনিং হয়, একাডেমিতে সব দিয়ে করে জার্নি আমার স্টার্ট হয়। খুবই মানে আমার নিজের জন্য খুব তখন একটা আশ্চর্যজনক ব্যাপার, আমার বাংলা একটু একটু আমার ইয়ে থাকে, হ্যাঁ, ঠিক আছে। সমস্যা নেই। হ্যাঁ, তো আমি দেখলাম ফিল্ডে ঢুকতে না ঢুকতেই উইদিন মানে 7-10 ডেজ এর মধ্যে আমার কাছে খুব জিনিসগুলো না খুব ইজি লাগছে। মানে আমার মনে হচ্ছে না মানে জিনিসটা আমি আগে কেন ধরিনি। মানে এক একটা হয় না, মানে আপনার একটা ড্রিম, একটা কাজ, প্যাশন যেটাকে থাকে, সেটাতে দেখবেন যদি সেখান থেকে ছিটকে যান একটা অন্য ফিল্ডে যান, তখন এক রকমের আপনার একটা মেন্টালিটি কাজ করে। আর আপনার প্যাশন নিয়ে যদি যান তখন দেখবেন খুবই ইজি লাগে ব্যাপারটা। আর যেখানে কি মানে আমাদের এটা হচ্ছে খুবই আর্টিস্টিক কাজ আর কি। তো আমি দেখলাম হ্যাঁ এটা তো আমার জন্য। তো তারপরে আমার জিনিসগুলোতে ট্রেনিং বলুন ইয়ে বলুন এগুলো সবই আমার করার পরে প্রথম জব আমার হয়। তো জব হওয়ার পরে ইন্ডাস্ট্রিতে মোটামুটি 3 বছর জব করে বাইরে যাওয়ার অপরচুনিটি পাই, নিজেকে আপগ্রেড করার অপরচুনিটি পাই, নিজের স্কিলকে আপগ্রেড করার অপরচুনিটি পাই। আর তখনও 2017-18 অব্দি অনেক মানে আর কি স্ট্রাগল করতে হয়েছে। তখনও আর কি অতটাও ফুল ফ্লেজেডলি আমাদের ইন্ডাস্ট্রিটা গড়ে উঠতে পারেনি। ছিল যারা করছে তারা করছে, কারো মানে এখানে ইয়ে করা উচিত নয়, কিন্তু অতটা যেরকম আজকের ডেটে যেরকম ফ্লারিশড ভাবে আমাদের সেলন ইন্ডাস্ট্রিটা গড়ে উঠেছে তখনও ছিল না। তো তারপরে বম্বে, দিল্লি, হায়দ্রাবাদ, ইনফ্যাক্ট মানে আমার বাইরে আমার ইন্টারন্যাশনাল ট্যুরও ছিল অনেকগুলো। ইন্টারন্যাশনাল মানে আমি জবও করে এসেছি মালয়েশিয়া, সিঙ্গাপুরে। ওখানে গেলে দেখতাম আমাদের ইন্ডাস্ট্রি একটা আলাদা ফেস আছে। কোথাও না কোথাও আমরা এখনো আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা পিছনে পড়ে আছি। সেটা ইন টার্মস অফ স্কিলস বলো, ইন টার্মস অফ মানে প্রোডাক্টস বলো। কেন প্রোডাক্টস তো সবই আমাদের ইন্ডিয়ান বেস প্রোডাক্টস খুবই কম, সবই প্রোডাক্টস আমাদেরকে বাইরের থেকেই আনাতে হয়। আর বাইরে সেটা খুবই ইজিলি অ্যাক্সেসেবল। তো দেখলাম আমরা অনেক এখনো আমরা ব্যাকে আছি। মানে যেটুকু বুঝলাম ল্যাক অফ এডুকেশন ইন আওয়ার সেলন ইন্ডাস্ট্রি। মানে এখনো সেলন ইন্ডাস্ট্রিতে এডুকেশনটা আরো দরকার। আর তার জন্য একজন পার্সন দরকার যে লিড করবে ইন্ডাস্ট্রিটাকে। একজন করলে হবে না, সবাইকে মিলিয়ে করতে হবে। যেই একাডেমি গুলো আছে সেগুলোকে হয়তো তাদেরকে আরো গড়ে উঠতে হবে, আরো ফুল ফ্লেজেডলি স্টুডেন্টদের উপরে কাজ করতে হবে, আরো মানে কিভাবে ইম্প্রোভাইজ করা যায়, ইনফ্রাস্ট্রাকচার, একটা হেয়ার স্টাইলিস্টের গেট আপ, গ্রুমিং। আগে তো নিজের গেট আপ ঠিক করতে হবে। তা আমি নিজে গেট আপ আমার ঠিক না থাকলে আমি কিভাবে সামনের জনকে ইয়ে করব? তো আমাকে আগে প্রেজেন্টেবল থাকতে হবে, তারপরে তো আমি কাউকে প্রেজেন্ট করতে পারবো, নিজের ইয়ে দিতে পারবো। কিন্তু কোথাও না কোথাও তখনও অনেক গ্যাপিং ছিল। মানে আমরা কাজ করতাম, হয়তো কাজই করতাম, একটা কোনো কাজের বাইরে আর আমাদের কিছু ইয়ে আসতো না। সেই মানে হিসাবিটা আর কি ওল্ড ট্রেডিশনাল টেকনিক এগুলোই ফলো করতে হচ্ছে। একই প্রোডাক্ট, একই ইয়ে, কোনো আপগ্রেডেশন নেই। টিল 2018 কোনো আপগ্রেডেশন নেই। তারপরে তো সেই করতে করতে আমাদের করোনা এগুলো তো সব চলেই এলো। খুবই তখন মানে পুরো সেলন ইন্ডাস্ট্রির জন্য একটা খুবই মানে ভাস্ট একটা লস তো হয়েছেই, যাদের তখন ব্যবসা ছিল, সাথে যারা এমপ্লয়ি, যারা হেয়ার ড্রেসার, যারা কারো আন্ডারে জব করছে তাদের জন্য সমস্যা। মানে যারা বিজনেস করছে তাদের তো একটা সমস্যা আলাদা, যারা চাকরি করছে তাদেরও একটা সমস্যা। মিলিয়ে মিশিয়ে তো সবকিছু আছে। তো আর সব থেকে লাস্টে মানে পোস্ট করোনা পারমিশন পেয়েছে হচ্ছে সেলন। পোস্ট করোনা সবার লাস্টে পেয়েছে হচ্ছে সেলন। মানে সব খুলে গেছে কিন্তু হেয়ার ড্রেসাররা সবাই কিন্তু ঘরে বসে আছে, কেউ পারমিশন দিচ্ছে না। না মানে গভর্নমেন্ট না
কেউই দিচ্ছে না, মানে একটা খুবই ক্রুশিয়াল পিরিয়ড গেছে। এবার সবাই তো সমানভাবে ফাইন্যান্সিয়ালি স্টেবল নয়, কেউ হয়তো ওই টাইমটা পেরিয়ে গেছে, কিন্তু যাদের হয়নি এমন এমন আমার কাছে মানে খবরও পেয়েছি, ইনফরমেশনও পেয়েছি, মানে লিটারেলি তাকে জব রোল সুইচ করতে হয়েছে, সে হয়তো কোনো অন্য জবে গেছে শুধুমাত্র তার পেট চালানোর জন্য। মানে এগুলো শুনে খুবই খারাপ লাগে। মানে একটা রেপুটেটেড ইন্ডাস্ট্রি, সেখানে সে একটা গ্রুমিং পার্টে আছে, সে যদি কখনো ধরো একটা ডেলিভারির কাজ করছে, কাজ ছোট বড় নয় সেটা আমিও মানছি, কিন্তু মানে তার কাছে কতটা সেটা একটা স্টেপ নিতে হয়েছে, কতটা তাকে সঞ্চয় করতে হয়েছে মানে নিজের ঘরের পেট চালানোর জন্য। এখন তো না হয় এখন গভর্নমেন্টও আমাদের সাথ দিচ্ছে, গভর্নমেন্টও আমাদের এখন ইন্ডাস্ট্রিয়াকে তুলে ধরেছে পোস্ট করোনা। আমি বলছি এখন আমার ইন্ডাস্ট্রি শুধু ইন্ডিয়ার যদি আমি ইকোনমিক্যালি ক্যালকুলেশনটা ধরি 600 crores এর ইয়ারলি আমাদের টার্নওভার আছে, 600 crores শুধু সেলন্স থেকে। তারপরে তো আমি রিটেল মার্কেটিং এগুলো আমি ছেড়ে দিলাম। তো মানে এখন শুনে খুবই মানে নিজেকে একটা ইন্ডাস্ট্রির মধ্যে আমরাও কাউন্ট হচ্ছি। এখন আমি শুধু ইন্ডিয়ার কথা বললাম, এবার গ্লোবালি তো তখন কারেন্সি চেঞ্জ হচ্ছে, সেগুলো তো আলাদা সম্পূর্ণ একেবারে। তো মানে শুনে এখন খুবই ভালো লাগে যে আমরাও একটা এখন পার্ট অফ ইকোনমি, আমাদের ইকোনমির মধ্যেও একটা আমাদের কন্ট্রিবিউশন আছে এখনো আমাদের। আমরা যেটা করছি কোথাও না কোথাও সেটা গিয়ে কন্ট্রিবিউশন হচ্ছে। এটা মানে শুনে এখন আমাদের সাথে সাথে যারা আরো সহকর্মীরা আছে সকলকেও একই কথা বলা, কাজ করতে থাকতে হবে, কাজের আগে কিচ্ছু নেই। যতদিন কাজ করবে ততদিন তোমার নামডাক থাকবে, কাজে যতটা এক্সিলেন্সি আনবে তত তোমার জন্য ভালো হবে। কাজে যতটা নিজেকে তুমি, শুধু এটা নয় যে তুমি ব্যবসার জন্য কাজ করছো, কারো আন্ডারে কাজ করছো, আমার বলা এটা নিজের জন্য কাজ কর। তোমাকে কাউকে, আমি ওনার বলে আমি বলছি না, আমিও কোথাও 12 বছর চাকরি করে তারপরে এক জায়গায় নিজের একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি। তো সকলকে সেটাই বলি আমি আমার সহকর্মীদের, নিজের জন্য কাজ করো। তুমি যখন একটা জায়গায় পৌঁছবে তখন তুমি আরো 10টা মানুষকে একটা একদম। কাজের জায়গায় একদম আনতে একদম পারবে। একদম এটাও একদম তো একটা ইম্পর্টেন্ট। একদম একদম খুবই ইম্পর্টেন্ট। আমি শুধু কাজ করব, আমি নিজের পকেট ভরবো, সেটা যদি আমি রেখে দিই আমার মনে হবে পকেটে পয়সা আসছে, কিন্তু আমি কিন্তু এগোচ্ছি না। আলটিমেট আমার সেই কর্মচারীরাই কিন্তু কাজ করছে, উল্টে তারা হয়তো অবশ্যই কোথাও যদি একটু বেটার অপরচুনিটি পাচ্ছে চলে যাচ্ছে। তাহলে আমার এখানে রোলটা অ্যাজ এ মানে বিজনেস লিড করার কি রইলো? তাহলে আমি তাহলে সেই বিজনেসই জাস্ট লাইক আদার্স XYZ এর মতন আমার শুধু বিজনেসটাই রান হচ্ছে, আমার তো কোনো আপগ্রেডেশন হচ্ছে না। আপগ্রেডেশন কোথায় থেকে হবে? আমি আমার স্টাফদেরকে আমি স্কিলস আপগ্রেড করাবো, তাদেরকে ট্রেনিং দেব, তাদের কি প্রবলেমস আছে সেটা শুনবো, প্রবলেমস এর সলিউশন হলেই তারা কিন্তু আমাদের সাথে থাকবে, তারাই গিয়ে আমার প্রতিষ্ঠানকে আগে নিয়ে যাবে। আর তাই কারণেই মানে 1 বছরের মধ্যে সকলের কাছে আর কি অসংখ্য ধন্যবাদ। আমার যারা স্টাফ আছে, আমার যারা ক্লায়েন্টস আছে, একটা জব করতাম তখন একটা ক্লায়েন্টেল, একটা এখন বিজনেস রান করছি এখনের এক রকমের ক্লায়েন্টেল, দুটোর মধ্যে মানে একটা ভাস্ট ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি। মানে জব করতাম তখন টাইম চেক করতাম, এই কখন 8টা বাজবে, কখন 9টা বাজবে, বা তাড়াতাড়ি চলে গেলে ভালো হয়। এখন সেটা আমি বুঝতে পারি না, এটা এখন আমার নিজের কোনো টাইম লিমিট নেই। আমাকে মানে টাইম লিমিট নেই এই জন্য নয় যে আমাকে বিজনেস কভার আপ করতে হবে, এই জন্য আমি এখন আরো বেশি টাইম পাচ্ছি মানুষের কাছে পৌঁছানোর জন্য। আনন্দ আছে না, নিজের আনন্দ একটা আছে। এম্পায়ার গড়ে তোলার একটা আলাদা আনন্দ আছে, হ্যাঁ। অন্যের আন্ডারে কাজ করা হ্যাঁ। আর নিজের একটা এম্পায়ার তৈরি করা। হ্যাঁ, মানে সেলনটা স্টার্ট করার পরে 6 মাসের মধ্যে আমি দেখলাম আমার কাছে আবার অপরচুনিটি এসছে একাডেমি ওপেন করা। তো আমার ছিল তখন RJ হেয়ার এন্ড বিউটি সেলন, এখন সেটাকে চেঞ্জ করে করা হয়েছে RJ সেলন এন্ড একাডেমি। তো এখন মানে কারেন্ট আমার একাডেমিতে পার ব্যাচে আমি খুব কম ব্যাচ নিয়ে আমি আর কি কাজগুলোকে করি, কেননা খুব বেশি ব্যাচ হলে আমার মনে হয় কোথাও না কোথাও আমি আবার ফোকাস হারিয়ে ফেলছি। আমার ভলিউম নিয়ে আমার কোনো কাজ নেই, আমি ম্যাক্সিমাম যারা ইন্টারেস্টেড এই ফিল্ডে আসার জন্য তাদেরকে নিয়েই আমি শেখানোটা শুরু করেছি। তো আমার পার ব্যাচে মোটামুটি ম্যাক্সিমাম 10খানা স্টুডেন্টকে নিয়ে আমি আমার ক্লাসকে রান করাই, যাতে আমার সবার পিছনে ফোকাস থাকে, সবাইকে আমি দেখতে পারি, তাদেরও যাতে আমি কোশ্চেন অ্যান্সার গুলোকে দিতে পারি। যেখানে আমি এক একটা ব্যাচে 16-17 জন স্টুডেন্ট অনেকেই রান করে ওরকম ভাবে, আমি কারো নাম নেব না। তো সেখানে আমি মনে করি এডুকেশনের আবার সেই ল্যাকিং হচ্ছে, যত কম থাকবে আপনি নেক্সট ব্যাচে করবো, কোনো আমার কাছে রাশ নেই যে আপনাকে এই ব্যাচেই পুরোটা কমপ্লিট করে আপনাকে এগিয়ে যেতে হবে, নেক্সট ব্যাচে রান করবো। তো মানে 6 মাসের মধ্যে আমি আবার একাডেমির অপরচুনিটি পেলাম, অনেকেই ইনকোয়ারিজ করতো আমাকে, ডিএমস পুরো ভরে গেছে যে দাদা আপনি শেখান, আপনার আমি ওয়ার্ক ভিডিওস দেখছি। মানে এটা আমি কথা বলছি যারা হেয়ার স্টাইলিস্ট, যারা মানে জব করছে, মানে ক্লায়েন্টসরা তো আমার ভিডিও দেখছেই, সাথে মানে আমার ভিডিওস গুলো রিচও করছে আমার
আমার যারা জবও করছে, তো তারা পার্সোনালি ডিএম করছে যে আপনার থেকে শিখবো আমি, কোনো অসুবিধা নেই, আমি আমার কাজের শিডিউল করে আপনার কাছে আমি আসবো। তো আমি দেখলাম না, যখন শিখতে চাইছে মানে আমিও কিন্তু শিখতে পারবো। তো আমি দুটো অপরচুনিটি পাচ্ছি, সেখানেরও অপরচুনিটি পাচ্ছি আর নিজেও শিখবার অপরচুনিটি পাচ্ছি। আমি বললাম ঠিক আছে, স্টার্ট করা যাক। তো এই করে করে 3টে স্টুডেন্ট থেকে নিয়ে প্রথম ব্যাচ আমার ছিল 4 মাসের, 3টে থেকে প্রথম ব্যাচই আমি এন্ড আপ করি 12টা স্টুডেন্ট নিয়ে। তো আমার কাছে এটা একটা মানে মাইলস্টোন আর কি। তো তারপরে তো অ্যাজ ইট ইজ ব্যাচ চলছে, আমি আমার স্টুডেন্টদেরকে বাইরে ক্লাসেসও পাঠাই, সেমিনার আমার সাথে অ্যাটেন্ড করে। প্রথম ব্যাচটা যখন বেরোয় তার মধ্যে কিছু ফ্রেশারও ছিল, কিছু বিগিনারও ছিল, কিছু যারা ফিল্ডে অলরেডি জব করছে, নিজেদেরকে আর একটু আপগ্রেড করতে এসেছিল। তো এই 3টে ক্যাটাগরিতেই সবাই আজকের ডেটে এক্সেল করছে। কেউ মানে আর কি পিছনে নেই, আজকেও ফোন করে বলে যে দাদা সেদিন যেটা শিখিয়েছিলে আমরা তো শিখে আপনার কাছে এমনি এসেছিলাম, কিন্তু আপনি যেটা শিখিয়েছিলেন সেটা আজকে আমাদের কাছে আরো সেটা কাজে দিচ্ছে, মানে জিনিসটা খুবই ইজি হয়ে গেছে আরো আপনার কাছে। তো আমি বললাম তোমাদের থেকে যেটা আমি দিতে পেরেছি, আবার তোমাদের থেকে আমিও শিখেছি আবার। কেননা একটা ফ্লোর ছেড়ে একটা বিজনেসে আসা মানে তখন আর অতটা ট্রাভেলিং করা হয় না, এক জায়গায় থাকতে হয়, আর বাকিরা ট্রাভেল করতে পারছে, আমাকে এক জায়গায় থেকেই সবকিছু নিজেকে আপডেট করতে হচ্ছে। তো সেই জায়গায় তোমরাও আবার আমাকে হেল্প আউট করেছো, তোমরা ফ্লোরে কি করছো সেখান থেকে আর কি আমিও অনেক কিছু শিখতে পেরেছি। তো এইভাবেই এখনো চলতে থাকছে। তো আগামীকালে আরো তো অনেক কিছু। না না, একদম মানে এই যে তুমি তো খুব সহজ নয় পথটা, হ্যাঁ হ্যাঁ, মানে অনেক বাধা এসছে, মানে অনেক বাধা শুরুতেই তোমার একটা, যারা শুনছে তারা বুঝতে পারছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, একদম সেই একটা সবাই ভাববে যে সেই সময় 2010 হোক 12 হোক বা ওই সময় আমাদের কাছে অপশন দুটোই ছিল, একদম ডাক্তার নয় ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার। ঠিক আছে, আর যদি আর্টস এর হয় তাহলে আমাকে টিচার বা একদম, কিছু একটা হতে একদম, হয়। কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে তুমি যে ডিসিশনটা সেই সময় নিয়েছি, ঠিক আছে, তো এই যে পরবর্তীতে ধরে নাও যখন তুমি এই প্রফেশনে সাকসেসটা পেলে, হ্যাঁ ঠিক আছে, তো সেই সময় বাড়ির লোকেরা কতটা খুশি হল যে না, আমরাই হয়তো কোথাও গিয়ে একটা ভুল ছিলাম, আমার ছেলেই ঠিক ছিল। তাই এরকম হয় না যে- হ্যাঁ 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 হ্যাঁ, মানে একটা ইনসিডেন্ট আছে, তুমি হ্যাঁ। আমাকে বললে আমার সাডেন মানে মাথায় মনেও পড়ে গেল। মানে আমার জার্নিটা এরকম ভাবে হয়েছে, আমার পার্টিকুলার্স গুলো আমার পুরো এখনো মাথায় বেঁধে আছে। মানে তুমি শুধু জিজ্ঞাসা করবে কি, মানে কেউ এসে আর কি ওই জিনিসটা আমাকে ক্যাচ করাবে, আমি তাকে বলবো, মানে আমি বলতে চাই। এইটা হয়েছে সিন্স আমি তোমাকে একটু আগেই বললাম আমাদের বাড়িতে সবাই গভর্নমেন্ট সেক্টরে। আচ্ছা, গভর্নমেন্ট সেক্টরে সবাই মানে ফুল আর কি প্লেজেন্টলি সবাই বড় বড় র্যাঙ্কে আছে, যারা কি নাকি চাইলে যখন ইচ্ছা ইন্টারন্যাশনাল ট্যুর করতে পারে, সেটা অফিসিয়ালি হোক আনঅফিসিয়ালি হোক করতে পারে। কিন্তু কেউ করেনি তখনকার ইয়েতে, তো অত কিছু কেউ করতো না। তো আমি ফার্স্ট তোমার ফ্যামিলি থেকেই 2016-এ অপরচুনিটি পাই মালয়েশিয়া যাওয়ার, মানে সামনে থেকে কেউ আমাকে অপরচুনিটি দিয়েছে। সে আবার ইন্ডিয়ার সে বাসিন্দা নয়, সে আর কি মালয়েশিয়ান সিটিজেন। সে আমার কাজ দেখে মানে আমিও এখনো ভাবলে আমি ভাবি যে কি আছে আমার কাজে, মানে কেউ না কেউ তো আমার কাজটাকে ধরেছে বা কেউ না কেউ আমার কাজটাকে নোটিস করেছে। একদম। তাই জন্যই আমি হয়তো সেই অপরচুনিটি পেয়েছি। তার নাম আমি অবশ্যই নেব, কেননা সে আমাকে মানে আর কি সেই অপরচুনিটি দিয়েছে ওভারসিজ গিয়ে কাজ করার, একসাথে মানে গলায় গলায় কাজ করার। এই নয় যে গিয়ে বুঝতে দেয়নি ওভারসিজে গিয়ে যে সে আমার ওনার, সে আমার মালিক, মানে সমানভাবে ভাই ভাই মিলে কাজ করার সেই জায়গা ওখানে আমি পেয়েছিলাম। তো তিনার নাম হচ্ছে এরন গ্যাব্রিয়েল, তিনি মালয়েশিয়ারই আর কি সিটিজেন। ওনার ওখানে চেন অফ সেলন্স আছে, প্রায় কিছু না হলেও 10 থেকে 12খানা সেলন্স ওর আছে। তো তিনি আমাকে, তখন ইনস্টাগ্রাম অতটা ছিল না, তিনি আমাকে ফেসবুকে 2016 এন্ডে আমাকে মেসেজ করেন যে আপনার সাথে আমি একটু কন্ট্যাক্ট করতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনি আমার নাম্বারটা একটু এরকম ভাবে একটা কানেকশন হয়। তো কানেকশন হওয়ার পরে তিনি আমাকে কথা বলতে বলতে, আমি তো প্রথমে মানে ভাবতেই পারিনি মানে তিনি আমাকে কানেক্টটা করেছেন কেন, আমি তো মানে সেটাই বুঝতে পারছি না। তো আমি কলের মধ্যে জিজ্ঞাসা করলেও একটা অন্যরকম আমি মনে করছি হয়তো ফিল হবে। তো সামনের জনই এরন গ্যাব্রিয়েল স্যার আর কি আমাকে বলেন আপনাকে আমি এখানে আনতে চাই, মালয়েশিয়াতে আনতে চাই। তো আমি বললাম কেন? তো আপনি ইন্ডিয়া থেকে আপনার স্কিল আমরাও শিখতে চাই। তো আমি বললাম স্যার আমার এখন জাস্ট 4-5 ইয়ার্স আমার ইন্ডাস্ট্রিতে হয়েছে। বলছে মেবি হতে পারে, মানে পুরোটাই ওরা ইংলিশে কনভারসেশন করেছে, আমি আরো সহজের জন্য যাতে অডিয়েন্সটা সবাই আর কি বুঝতে পারে, হতে পারে, কিন্তু আপনার কাজ দেখে আপনাকে আমি কানেক্ট করেছি। মানে আমার এটা ফিল হচ্ছে আপনি 5 বছরের এই ইন্ডাস্ট্রিতে নেই,
আপনি অনেক বেশিতে আছেন, যেখানে আর কি আপনার কাজটা আমরা আরো এইখানে দেখাতে চাই, শো করতে চাই যে ইন্ডিয়ান স্কিলসটা কি আছে। তো আমি জিজ্ঞাসা করলাম আপনারা তো মালয়েশিয়াতে, ওখানে তো অবভিয়াসলি স্কিলস আরো আপগ্রেড। আমাকে বললো কোনো স্কিলসেরই কোনো লিমিটেশন নেই, যেরকম আপনারা শিখতে চান মালয়েশিয়া বা আপনারা শিখতে চান ওভারসিজ এর কাজ, আমরাও কিন্তু শিখতে চাই অন্য কান্ট্রির কাজ। মানে একটু আগে তোমাকে আমি বললাম যে স্কিলস আমার কোথাও এখনো ল্যাকিং করছি, কিন্তু ওনার কথাটা আমি শুনে মানে আমার কাছে টোটালি কথাটা পুরোপুরি মানে আমি সেই জায়গায় রং হয়ে গেলাম। আমি দেখলাম যেরকম আমি শিখতে চাইছি বাইরে গিয়ে, তেমন ওরাও আবার মানে আমরা আবার ওদের জন্য ফরেনার, আমরা আবার ওদের জন্য ফরেনার। তো আমি বললাম ব্যাপারটা বেশ একটা মানে সামনে থেকে যখন এসছে আমার জন্য একটা অপরচুনিটি, আমার জন্য একটা ক্যারিয়ারের আপগ্রেডেশনও একটা। আমি টাকা পয়সার কথা সত্যি কিন্তু মইনাক আমি ভাবি আমি কি পাবো কি না পাবো। অবভিয়াসলি একটা মানে যখন ওখানে যাচ্ছি একটা খুবই হ্যান্ডসাম আমাকে আর কি একটা নাম্বারস দিয়ে আমাকে অফার এসছিল, তাও আমি ভাবিনি। আমি ভেবেছি আমি ওখানে গিয়ে যাব, ওরা তো বলেছে আমার কাজ দেখবে, কাজ করব, কিন্তু ওদের থেকেও আমি অ্যাডপশন নিয়ে আসবো, যেটা আবার এখানে এসে আমি ইমপ্লিমেন্ট করবো। আচ্ছা, এর মাঝে একটা কথা, যখন আমি এই জিনিসগুলো হচ্ছিল তখন আমি ছিলাম পুনেতে, জব করছিলাম। পুনেতে একটা ব্র্যান্ডের সাথে আমি জব করছিলাম। তো যা যা ফর্মালিটিস পুরো করে বাড়িতে আমি জানাইনি, কেন বাড়িতে হুট করে জানালে একটা অন্যরকম। তো বাড়িতে আমি এলাম। আচ্ছা, বাই দ্য টাইম 3 দিনের মধ্যে আমি কিন্তু মালয়েশিয়া পৌঁছে গেছি। মানে যেদিনকারে আমাদের কনফার্মেশন হয়েছে আমি ফ্লাইটে করে ক্যালকাটা পৌঁছে যা যা যাবতীয় এখানকার যা যা ফর্মালিটিস করার দরকার, পাসপোর্ট ইয়ে আর সবই কিন্তু ওখান থেকে ভিসা ফিসা টিকিট সব রেডি করে যা যা করার দরকার এসছে। যখন সবকিছু আমার হাতে পড়েছে তখন আমি প্রথমে আমার বাবাকে গিয়ে আমি বলি, দেখো এটা টিকিট, এটা পাসপোর্ট, এটা ভিসা। কোথায় যাচ্ছিস? মালয়েশিয়া যাচ্ছি। শুনে তো মানে প্রথমে একটা অবাক, দিয়ে একটা খুশি, দিয়ে মানে একটা সারপ্রাইজিংলি একটা যা এফেক্ট হয় মানে সেইটা দেখে আমি আর কি আরো খুশি হয়েছিলাম। তারপরে তো সেই মাকে বলা, দাদাকে বলা, সবাইকে আর কি বলা, মানে তারা তো খুবই আর সারপ্রাইজ তো অবশ্যই, মানে একটা যে খুশি বলে সেটা তাদের আর কি ফেসের মধ্যে সেটা দেখা যাচ্ছিল যে মানে আমার ছেলে এই ফিল্ড থেকে মালয়েশিয়া যাচ্ছে। মানে সবাইকে বলা, তখন ওরা আর কি সবাইকে তখন বলা, মানে ফ্যামিলিতে প্রথম আমি যে ওভারসিজ গিয়ে একটা জবের অপরচুনিটি পেয়েছি, তাও বি আর কি আমি খুঁজিনি, কেউ আর কি আমাকে খুঁজে এটা দিয়েছে। তো সে তো খুবই খুশি, বাবা মারা খুবই প্রাউড। যথারীতি একটা তাদের মধ্যে একটা ভিতরে কোথাও একটা ভয়ও কাজ করছে, আমার ছেলে বাইরে যাচ্ছে, কি হবে না হবে। তো যথারীতি যা একটা বাঙালি ফ্যামিলিতে যা হয় যে সবকিছু জেনে পড়ে বাবু তুই যা, ওখানে গিয়ে দেখবার কেউ নেই। যিনি আমার স্যার ওখানকার, তিনি আর কি কথা বলেন আমার বাবার সাথে, বাবা সে পুরো আর কি যা যা কনফার্ম করতে লাগে একটা প্যারেন্টসদের জন্য তারা করে তাদের নিজস্ব স্যাটিসফ্যাকশন করে তারপরে আমি আমার ইয়েতে যাই। তো গিয়ে তো তারপরে মালয়েশিয়াতে একটা নতুন কান্ট্রি, নতুন মুখ, ফেস, একটা নতুন ল্যাঙ্গুয়েজ, পুরো 2 বছর ওখানে আমাকে কাটাতে হবে, বাড়িতে আসতে পারবো না, কেননা একটা পুরো কন্ট্রাক্টে আমি গেছি। তো এই করে তো প্রথম 1-1.5 সপ্তাহ সবাইকে চিনতে, লোকেদের সাথে কথা বলতে, ওখানকার জিনিস অ্যাডাপ্ট করতে 1 মাস লেগে যায়, কারণ ল্যাঙ্গুয়েজ আলাদা। ইংলিশ নো ডাউট ওখানেও কমিউনিকেশনে আছে, বাট স্টিল মানে যারা যে কান্ট্রিতে থেকে প্রেফার তাদের সেই ল্যাঙ্গুয়েজটা তো আগে মানে বাই ডিফল্ট মুখ থেকে আগে বেরোয়। তো আমার ওনার খুবই আমাকে সাপোর্ট করেছিল, খুবই সাপোর্ট করেছিল, পুরো রাস্তা দেখানো, কোথায় কি আছে না আছে। সে কাজটাকে সেকেন্ডারি রেখেছে, আগে প্রাইমারি রেখেছিল যে আমি কিভাবে সেখানে অ্যাডপ্ট করব, সেটা মেন দরকার। লোকালিটির সাথে ইন্ট্রোডিউস করা, লোকালিটি শপসে ভিজিট করানো, যাতে আমি আর কি ওখানকার একটা হোমলি ফিল করতে পারি, তার ফ্রেন্ডদের সাথে ইন্ট্রোডিউস করানো। তো এই করে তারপরে আমরা 10-15 দিন পর থেকে আমি আমার কাজের জার্নি ওখানে আবার নতুন ভাবে একটা স্টার্ট করি। ইনফ্রাস্ট্রাকচার আলাদা, ওখানকার টুলস আলাদা, সবকিছু আর কি আমার কাছে নতুন। হ্যাঁ, তো 1-1.5 মাস যেতে যেতে তারপরে সবকিছু আবার ব্যাক টু নর্মাল আসতে লাগে। ওখানকার আবার কাজ শুরু হয়। আমি আমার কাজের প্রেজেন্টেশন, আমি যেইভাবে কাজ করি আমি আমার সেইভাবেই কাজ করতে শুরু করি। সেই কাজের ওখানে ভিডিও হতো, ওখানে আবার শুট হতো, কেন ওখানে জিনিসগুলো খুবই আপগ্রেডের ইয়েতে আছে। ওখানে আবার সেগুলো আমার কাজের ভিডিওগুলোতে ওখানে লোকালি ওগুলোকে ছড়ানো হতো, যেগুলো কি এখন আমি বুঝি সেগুলোকে
প্রমোশন বলে। হ্যাঁ, তো আবার সেই ভিডিওস ওখানে যখন হতো, সেই ভিডিওস এর আবার ওরা কোয়ারিজ পেতো, যেগুলো আবার এখানে আমরা আজকের ডেটে বলি এনকোয়ারিজ, মানে কাজ দেখে আসছে, অ্যাডভান্স কতটা আপগ্রেড ওরা আছে। তারপর ওখানে সেমিনার শো হয়, সেমিনার শো আমি অ্যাটেন্ড করি, মানে তারপরে আমি যেই সেলনে ছিলাম সেই সেলনও একটা সেমিনার আর কি করে অ্যারেঞ্জ করে। তো সেলনের তরফ থেকে আমি যাই, ওখানে সেমিনার করি, ওখানে কিছু না হলেও 500-600 ক্রাউডের সামনে আমরা সেমিনার করি, আমি নিজের কাজের স্কিল দেখাই, ওদের সব কাজ শিখি আমি। তো এই করতে করতে 1 বছর পেরিয়ে গেছে। তারপরে আমার আবার ওখানে আমার পোস্টও আবার আপগ্রেড হয়েছে, আমি আবার একটা নতুন পোস্টেও আমি আবার মানে যাতে হায়ার পোস্টে আমি করি। এই করতে করতে 2 বছর যে মানে কখন পেরিয়ে গেছে আবার কখন আসবার সময়, আর 2 বছরে মানে ওখানকার ক্লায়েন্ট বলো আমার ওনার বলো এমন একটা মানে অ্যাটাচমেন্ট হয়ে গেছে, সে মানে লাস্টে তো আমি আর ও মানে ওনাকে আর কি কিভাবে রুটি বানাতে হয়, কিভাবে ডাল খেতে হয় সেগুলো আর কি শিখে, মানে এতটাই আর কি আমরা আমাদের কালচার ওদেরকে হ্যাঁ 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 হ্যাঁ, মানে সে আর কি তখন আসবার 2 দিন আগেও বলে, রাজ আমাকে একটু ডাল একটু ভাত আর তুমি যে সবজিটা করতে ওটা করিয়ে আমাকে একটু খাওয়াও, আর তো আমি পাবো না। আমি বললাম, কেন পাবে না, আমি একটা ইন্ডিয়া থেকে এসছি, মানে তোমার এখনো একটা রুট খুলে গেছে, তুমি ঠিক পাবে, তোমাকে পাবো না, তোমাকে তো পাবো না। আমি বললাম ঠিক আছে, কোনো না কোনো সময় আবার দেখা হবে, যদি অপরচুনিটি থাকে বা না থাকে। তো আসবার সময় তো খুবই মানে চোখে জল চলে আসে আর কি, মানে একটা মানে মালয়েশিয়া থেকে আবার ফেরত ইন্ডিয়া আসছি সেটা নয়, একটা যে মানে ওদের সাথে এতটা অ্যাটাচমেন্ট হয়ে গেছিল, ক্লায়েন্টসদের সাথে এতটা অ্যাটাচমেন্ট হয়ে গেছিল, ক্লায়েন্টসরাও বলছে কব আওগে, কবে আসবে, এই করে যখন আবার ফেরত আসি 16, 17, 18 এর প্রথমের দিকে 2 বছর পুরো কাটানোর পরে আবার পোস্ট করোনা আবার আমি তখন মানে নিজের থেকেই আবার মালয়েশিয়া আমি গেছিলাম। তখন আবার সেই দেখি পুরোনো কাজের জায়গা, আচ্ছা গিয়ে দেখি ওখানে আবার আমি যেই ওয়েতে কাজ করতাম সেই ওয়েতে একটু একটু ওরা কাজের অ্যাডাপ্টেবিলিটি করেছে, অনেকটা আমার কাজের ধরন ওখানে আমি দেখতে পেয়েছি আবার। তো এই করেই আবার একটা ফেজ আর কি। তারপরে তো করোনার পরে তো বাকিগুলো তো পরে পরে তোমাকে বলবোই আমি আবার। লকডাউন মানে করোনা পিরিয়ডটা তোমাদের এই ইন্ডাস্ট্রি, তুমি আগেও তুমি এই লকডাউনের সময় কি কি ফিল করলে, যে এই যে এত মানে প্রায় 2 বছর বা 2.5 বছরের একটা টাইম পিরিয়ড, এবং সেই সময় তুমি যেটা বললে যে প্রচুর মানুষ কাজ বন্ধ হয়ে গেছিল, প্রফেশন চেঞ্জ করতে বাধ্য হয়েছিল, তো তোমার জীবনে এই লকডাউনটা কিভাবে মানে এফেক্ট ফেললো, বা তুমি কি কি শিখলে বিষয়টা একটু বলো। লকডাউন প্রথম কথা তো আমরা কেউই এক্সপেক্ট করিনি, না আমি না তুমি, যে এরকমও একটা জিনিস আমাদের সাথে হতে পারে বা সকলের সাথে হতে পারে আনএক্সপেক্টেডলি একটা। তো লকডাউনের আগে আমি তখন চাকরি করতাম, ছিলাম আমি ব্যাঙ্গালোরে একটা রেপুটেটেড ব্র্যান্ডের সাথে আমি কাজ করছি, ওখানে বছর 1.5 ধরে কাজ করছি। তো হুট করে ওই পিরিয়ডটা তোমার একটা লকডাউনের মতন সিচুয়েশন, তো সবাই যথারীতি ভাবে 7 দিন 10 দিন 1 মাস কি 2 মাস সেইটুকু ক্যাপাসিটি মোটামুটি একটা রাখা থাকে। আচ্ছা, যখন চলে আসি আমি ব্যাঙ্গালোর থেকে, তারপর তো সিচুয়েশন মার্চ থেকে পুরো আমাদের লকডাউন পুরো শুরু, প্রথম 1 সপ্তাহ যা যা ছিল। জুন মাসে যখন মানে লকডাউনের প্রথম তোলা হয়, দেখলাম সবই সেক্টর মোটামুটি অন এন্ড অফ একটা পারমিশন পেয়েছে, একটা টাইম লিমিট পেয়েছে, অন্তত কিছু একটা করতে পারছে সবাই। আমরা সেলনের যারা ইন্ডাস্ট্রি সবাই একে অপরের সাথে যুক্ত, কথাবার্তা বলা হচ্ছে যে কি হবে না হবে। তো আলটিমেট প্রথম সেকেন্ড থার্ড যেগুলো অন্য সেক্টর গুলোকে পারমিশন দেয়া হচ্ছিল, 3 বারেও আমরা পাইনি পারমিশন, আর টাইম কিন্তু পেরিয়ে যাচ্ছে, লোকের ইএমআই বন্ধ হচ্ছে না, দুবেলা খাওয়াটাও বন্ধ হচ্ছে না, আর যা যা রিকারিং এক্সপেন্সেস যাদের ফ্যামিলি আছে সেগুলো কিন্তু চলতে থাকছে। যেটা আমি লকডাউনে বসে ফিল করতে পারিনি, যেটা মেন ফিল করেছি লকডাউনটা খোলার পরে, মানে লকডাউনটা যখন কমপ্লিটলি উঠে গেল, তখন যখন দেখি সবাই পারমিশন পাচ্ছে আমরা পাচ্ছি না, তখন এবার ভয় অনেক, মানে 6 মাস আরো বেশি চাকরি নেই। চাকরি হচ্ছেও কিরকম, মানুষের কাছে টাকা নেই, চাকরি যে দেবে কেউ তারও ক্যাপাসিটি নেই, যাদের আছে তারা চুপচাপ বসে আছে, যারা মানে বিজনেস ওনার। ভিতরে ভিতরে একটা এমন মানে যা হয় আর কি, চাকরি না থাকতে হুট করে একটা সাডেন একটা ফল, মানে মাথা কোনো তখন কাজ করছে না, কোথাও চাকরি নেই তখন, সবার সেক্টর মোটামুটি অন এন্ড অফ, সবাই পারমিশন পেয়ে গেছে।
পাচ্ছে, এবার নিজেদেরও তো একটা খারাপ লাগে, সবাই যখন পাচ্ছে আমরা কেন পাবো না। পাচ্ছি। গভর্নমেন্টও কোনো সাড়া শব্দ করছে না যে সেলন ইন্ডাস্ট্রিকে এবার পারমিশন, টাইম লিমিটই দিক কিন্তু পারমিশন তো দেয়া হোক। অনেক পরে, অনেকটা মাস পরে সেলন পারমিশন পেয়েছে, একটা টাইম লিমিট দিয়ে দিয়েছে, আবার ডেজ ডিভাইড করে দিয়েছে, এতদিনই খোলা রাখতে পারবে। সেইভাবে আবার শুরু, আবার যখন লকডাউনের পরে আমরা যখন আবার কাজের সেক্টরে ফেরত গেলাম, কোনো তখন কাস্টমারই নেই, নট আ সিঙ্গেল কাস্টমার। সারাদিন বসে হয়তো একটা কাস্টমার এসছে, তো তার ফলাফলে মানে একটা স্বাভাবিক একটা কেউ যদি বিজনেস রান করে সারাদিনে তার একটা কাস্টমার তো তার একটা লাইটের ইয়েও হবে না। একদম সে বাধ্যমূলক, মানে আমি তাকে নিজের জায়গাতে রাখলেও হয়তো আমাকেও একটা একটা কোনো স্ট্রিক্ট ডিসিশন একটা নিতেই হবে। কিন্তু লকডাউনটা সকলের লাইফ কিন্তু কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে। ইনফ্যাক্ট মানে আমাদের সেলন ইন্ডাস্ট্রিরও বলো, অনেক কিছু নর্মস থাকে সেলন ইন্ডাস্ট্রিতে, অনেক কিছু এসওপিস থাকে যেগুলো কমপ্লিটলি রিভার্স হয়ে গেছে। আচ্ছা। ইন টার্মস অফ বলো তোমার সেলন প্রাইসিং, সার্ভিস প্রাইসিং, প্রোডাক্টস প্রাইসিং, কোয়ালিটি প্রাইসিং। আমি কোয়ালিটিতে যেতে চাই না, সেটা যে যার বিজনেসের একটা ব্যক্তিগত একটা ইয়ে থাকে, কিন্তু হয়েছে একটা হিউজ চেঞ্জেস একটা এসছে। প্রাইসিং এর চেঞ্জেস ইন দি সেন্স আপনার যেগুলো প্রি লকডাউন বা লকডাউনের আগে, করোনার আগে যেরকম চার্জেস গুলো থাকতো সেগুলোই অনেকটা একটা ডিফারেন্স চলে এসেছিল। আচ্ছা, প্রোডাক্টস এর যেরকম প্রাইসিং থাকতো সেগুলোই অনেকটা ডিফারেন্স চলে এসেছিল। লোকেদের ইনফ্যাক্ট মেন্টালিটির মধ্যে অনেক ডিফারেন্স চলে এসেছিল। তখন যে যার নিজের কাজটাই শুধু বুঝছে যে আমার কাজটা বাঁচলেই অনেক, আমার কাজটা বাঁচলেই অনেক, নালে এক্ষুনি আমার কাজ চলে গেলে কি হবে না হবে। সবার মধ্যে একটা মানে যেরকম কাজ করে একটা স্বাভাবিক একটা পরিস্থিতির শিকার আর কি সব। পরিস্থিতির শিকার। এখানে কাউকে ব্লেম করেও লাভ নেই, যে ঝুট ঝামেলা করেও লাভ নেই। লকডাউন শিখিয়ে গেছে বলে মানে এটাই আমি বলবো সকলকে, সবকিছুর জন্য একটা প্রিপারেশন বা প্রিকশন একটা সকলকেই নিজের লাইফের মধ্যে রাখা উচিত। কখন কি হবে না হবে, সেটা লকডাউনের জন্য হোক বা যেমন এখন দেশ জুড়ে যা যা চলছে, এখন কোথাও না কোথাও সব সেক্টরেই এফেক্ট করছে। তো প্রিকশনও নিয়ে রাখা উচিত, একটা নিজের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি। তুমি বললে 15ই জুন তোমার এটা ওপেনিং হয়েছে, এবং যেদিন তোমার ওপেনিং যেদিন তুমি সামনে তোমার এই স্যালুনটা দেখলে যে সেজে উঠেছে, এবং এটা তো একটা স্বপ্ন পূরণের মতো, সেদিন দাঁড়িয়ে তোমার কি ফিলিংস হয়েছে? মানে যেদিন আমার ওপেনিং হয় তার আগেও তো একটা স্টেজ গেছে নিশ্চয়ই। নিজের সেলন এটা মানে আমার বহু পুরনো একটা স্বপ্ন যে আমার নিজের একটা সেলন থাকবে। সেটা আমি মানে বিলিভ করি অনেক আমার মতন যারা যারা আরো সবারই একটা স্বপ্ন আছে। নিজের সেলন মানে এখানে অনেক ইমোশন জুড়িয়ে আছে, অনেক রকমের ইমোশন, অনেক স্ট্রাগল, অনেক ফাইন্যান্সিয়াল কিছু, অনেক মানে যেখানে আমি একা তো করতে পারতামই না কোনোদিন, মানে বাবা মা ওয়াইফের সাপোর্ট ছাড়া কোনোদিনই আমি করতে পারতাম না। তাদের সবসময় মানে আমি মনে করি ফাইন্যান্সিয়াল সাপোর্টের থেকে তোমার সাথে কে দাঁড়িয়ে আছে মরাল সাপোর্টের জন্য, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা মানে খুবই দরকার একটা মানুষের জন্য। যেদিন ওপেনিং হয় সেদিন তো তোমার যেরকম বললাম রথযাত্রার সোজা রথ, যেটাকে আমরা বাঙালিরা বলি সোজা রথ, সেদিনকারের ছিল। প্রচুর বৃষ্টি, প্রচুর মনে হচ্ছিল যে যা আজকেই বৃষ্টি হতে হলো, তাহলে হয়তো ওপেনিংটা ওইভাবেই হয়তো হবে। যখন আমরা ফিতে কাটছি, মোটামুটি কাটার কিছুক্ষণ পর থেকে প্রথমে তো দেখতে পাই আমার নিজস্ব এত বছরে যারা ক্লায়েন্ট, যাদেরকে মানে ফ্যামিলি মেম্বারের মতন নিজেকেও মনে করি, তারা এসে হাজির। তারা দেখে খুবই খুশি আমার সাথে সাথে। তার সাথে আমার ওয়াইফকে যারা বলতো যে তুমি তো টিচার আর তোমার হাজবেন্ড তো একটা হেয়ার স্টাইলিস্ট, কোথায় ম্যাচ খাচ্ছে, তারা এসে, তাদেরকে অবশ্যই ডাকা হয়েছিল, কিছু দেখানোর জন্য নয়, এমনি ডাকা হয়েছিল, ইনভাইট করা হয়েছিল। তারা এসে আর কি একটা অবাক, একটা মানে সেটা ওদের ফেসের চেহারার মধ্যে বোঝা যাচ্ছে, এটা অবাক যে এটা কিভাবে করে নিল। আমরা এরকম ভাবে করতাম, মানে এর মাঝে একটা ছোট্ট করি। আমার ওয়াইফের থেকে কেউ বলেছিল যে ওর ইনকাম ঠিক মতো হয়ে যায় তো, আর তোর একটা এত টিচিং ফিল্ডে আছিস,
10-12 বছর ধরে আছিস, তোর একটা নিজস্ব একটা পে স্কেল আছে, নিজস্ব একটা লাইফস্টাইল আছে, তো অতটা স্যালারি বা অতটা কামিয়ে নেয় তো। এটা মানে আমার ওয়াইফ শুনে লিটারেলি মানে ও তো, এখানে তো কিছু বলার আর কিছু নেই। কারণ আমাকে এসে বলে, আমি বললাম ঠিক আছে বলেছে তো, এখন তো গিয়ে তো ওদের সাথে ঝগড়া করে বা কিছু বলে তো কোনো লাভই নেই। তাহলে ওর আর আমার মধ্যে ডিফারেন্স কি? থাকলো। তো বলছে না, একদিন এরকমও হবে, ওরাই বলবে। না সেটা সময় বলবে। এই করে যখন সেলন আমার রেডি হয়, ফার্স্ট দিন যখন ওরা আসে, সেই জায়গাটা তো ওয়ান শটেই সেটা চলে গেছে যে না এটাও হতে পারে। ওরা আবার আজকের দিনে ওরা নিজেরাও সার্ভিস করতে আসে, সাথে আবার অনেকজনকে রেকমেন্ডও করে। না, ওদের মেন্টালিটি এরকম ছিল যে চুল কাটে মানে কিছু ইয়ে নেই, এর কোনো একটা ইন্ট্রোডাকশন নেই, সমাজের সাথে হয়তো এ একটু আলাদা। এসে যখন দেখে না এইটা তো অন্য রকমের একটা ইয়ে, কেননা ওরা বিলিভ করে হেয়ার কাট করলাম চলে এলাম, ওর বাইরে আর কিছু না। কেন সেরকম সেলনে গিয়ে ওরাও পৌঁছায়নি। সেলন মানে এটা হচ্ছে সম্পূর্ণ মেন্টালিটির উপরে, আপনি যেরকম ভাববেন সেরকম ভাবেই আপনার সাথে সবকিছু থাকবে। এখানে এসে দেখলো না, এখানে এসে এর মধ্যেও একটা এডুকেশন জড়িত আছে, এর মধ্যেও অনেক স্কিল্ড ওয়ার্ক আছে, এর মধ্যেও অনেক ক্রিয়েটিভিটি আছে, এর মধ্যেও অনেক নামডাক আছে, এর মধ্যেও অনেক ক্যারিয়ারের অপরচুনিটিস আছে। তো আস্তে আস্তে ওরাও আর কি বুঝে গিয়ে আজকের দিনে তারাও আমাদের ক্লায়েন্টই বলতে পারো, ক্লায়েন্টই হয়ে গেছে। কিন্তু মানে শুনে খুব খারাপ লাগতো যখন মানে বলতো যে সামলাতে পারবে তো। তো তখন ব্যবসা হয়নি, মানে ওয়াইফকে যখন ফোন দিত সামলাতে পারবে তো তোকে, কি আর কামিয়ে নেয়, হবে হয়তো 10-12 হাজার টাকা, মানে এরকম টাইপেরও ওয়ার্ড শোনা গেছে। কত আর কামিয়ে নেবে চুল কেটে, বা কি বা করে নেবে, কি ব্যাকগ্রাউন্ড আছে করে নেবে, এরকম টাইপের ইয়ে। না সেই জায়গায় আবার আমার ওয়াইফেরও ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে জাস্ট লাইক আমাদের মতনই, কেউ গভর্নমেন্ট সেক্টর, বা কারো কারো হয়তো খুব বড় ফ্লারিশড বিজনেস আছে, তো এরকম টাইপের। বাট আমার ওয়াইফ হচ্ছে খুবই সাপোর্টিভ ডে ওয়ান থেকে। হ্যাঁ, আমি ওটাই বলছি যে ধরো এইরকম একজন পার্টনার পাওয়াটাও তো খুব ইম্পর্টেন্ট, লাখের ব্যাপার। লাখের ব্যাপার। হুম। যে সে একজন টিচিং লাইন প্রফেশনে রয়েছে, হুম, হুম, তার হাজবেন্ড একটা এমন প্রফেশন বেছে নিয়েছে যেখানে রোজ নিজেকে প্রমাণ করতে হয়, একদম যেখানে মানে টিচিং প্রফেশনটা তো একটা সিকিউর, আমি বলতে পারি একদম যে একদম একদম সিকিউর জব, secure একেবারে job। মান্থলি একটা ফিক্স হ্যাঁ, স্যালারি, আছে। বাকি যা যা সুখ সুবিধে আছে তো তোমার আছে। কাছে এটা চ্যালেঞ্জিং ছিল একদম নিজেকে প্রমাণ করা। একদম একদম সেই 4,000 টাকার থেকে তুমি ওই কোম্পানিতে 1,00,000 টাকা নিজের মাইনেকে নিয়ে গেছো, তারপর সেখান থেকে লকডাউনের পর আবার নিজেকে একদম করে করা এবং নিজের একটা বিজনেস একদম একদম করা। এই পুরো জার্নিটাতে তোমার ওয়াইফ কিন্তু সবসময় তোমার সাথে ছিল। সব সময় এখনো অবধি আছে, আগেও থাকবে, একদম। এটা মানে খুব- সমানভাবে লড়ে যাচ্ছে আমার সাথে। হ্যাঁ, মানে এখনো আমার জার্নি চলছে, এখনো যে কোথাও গিয়ে ইয়ে হয়ে গেছে সেটা না। আমি মনে করি আহ কোনোটারই শেষ নেই, তুমি যতটা নিজেকে নিয়ে যেতে পারবে ততটাই তুমি যেতে পারবে। তুমি যদি মনে করো আজকে আমাকে এই জায়গায় গিয়ে পৌঁছতে হবে, ওই জায়গায় পৌঁছে গিয়ে দেখবে ওর উপরেও কিছু আছে। তো আমার টার্গেট সবসময় এটাই থাকে, সবার কাছে গিয়ে যাতে আমি এডুকেশনটাকে, আমার সেলনের এডুকেশনটাকে তুলে ধরতে পারি, সকল ক্লায়েন্টদের যাতে ভালোভাবে সার্ভিস দিতে পারি, যাতে ক্লায়েন্টরা যেইভাবেই আসুক কিন্তু বেরোবার সময় যাতে মুখে একটা ভালো হাসি নিয়ে বেরোতে পারে, তাদের সাথে বন্ডিংটা সেইভাবে আমি রাখবার চেষ্টা করি। এর মাঝখানে হচ্ছে সার্ভিস নিয়ে যদি আমি বলি, আমি আগেও বললাম এখনো বলছি, আমার সার্ভিস চার্জেস গুলো সেলনে যা যা সার্ভিসেস হয়, যেগুলো হচ্ছে হাই রেঞ্জের সার্ভিস, যেরকম কালার হয়ে গেল, বালিয়াজ, হাইলাইট, স্ট্রেটনিং, স্মুথনিং, এখন আরো অ্যাডভান্স আরো হেয়ার ট্রিটমেন্টস আছে, যেগুলো কি না ম্যাক্সিমাম ওয়ান টায়ার সেলনে যেগুলো আমরা
খুব বড় বড় সেলনের নাম জানি, নাম নেব না আমি, তারা খুব হাই চার্জ করে ডিউ টু দেয়ার ইনফ্রাস্ট্রাকচার। সেটা আমার ওদেরকেও বলা যাবে না, কিন্তু ওদের অত বড় সেট আপের জন্য চার্জটা করতে হয়। কিন্তু তার জন্য কোথাও না কোথাও যেটা আমি ফিল করেছি ব্যবসার জায়গা থেকে বা আরো অনেকটা স্টাডি করে, অনেকে ওই প্রাইসের জন্য কিন্তু আর যেতে পারে না। অনেকে ওই প্রাইসের জন্য আর হয়তো মানে চাইলেও হয়তো যে না অনেকটা প্রাইস, একটা ক্যাটাগরি থাকে যারা সবকিছু অ্যাফোর্ড করতে পারে, একটা ক্যাটাগরি থাকে আবার বুঝে শুনে করতে হবে, কেন সবারই তো একটা ফাইন্যান্সিয়াল ইয়ে থাকে। তো মানে আমি আমার চার্জেস গুলো স্টার্টিং থেকেই এরকম রেখেছি যেটা সবাই অ্যাফোর্ড করতে পারবে। আর আমি আমার প্রোডাক্ট নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না, কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না, কোনো জিনিস আমি সেল করবার চেষ্টা করি না যে আমাকে এটা বিক্রি করতেই হবে। আমি চেষ্টা করি আমার ক্লায়েন্ট এসছে তার হেয়ার কনসার্ন নিয়ে, হেয়ার কনসার্নটাকে আমাকে বুঝতে হবে, তার প্রবলেমটাকে আমাকে বুঝতে হবে, তারপরে সলিউশনটাকে দেব, তারপরে আসছে চার্জেস। আমি আগেই যদি চার্জেস নিয়ে পড়ে থাকি তাহলে এই মাঝখানের দুটো জিনিস আমি কিন্তু বুঝতে পারবো না, আমাকে তখন চার্জেস নিয়েই পড়ে থাকতে হবে। তো আমি চেষ্টা করি আমার এখন ন্যানোপ্লাস্টিয়া, বোটোপ্লাস্টিয়া এরকম অনেক রকমের ট্রিটমেন্ট চলে এসেছে, যেগুলো কিনা অনেক জায়গায় 8,000, 9,000, 12,000, 15,000 অব্দি চার্জ করে। আমি খুব মিড রেঞ্জে প্রাইসেস গুলো রাখি যেখানে সবাই অ্যাভেল করতে পারে। মানে আমার সারা বছরই মানে আমাকে আমার কাস্টমাররা বলো, ক্লায়েন্টরা বলো, ডিএম করে একটা অফার শেষ হয়ে গেলেই যে দাদা আরেকটা অফার কবে আসবে, আমার এই অফারটা আমি করতে পারলাম না, মিস করে গেলাম, আমার করানো ছিল। তো মানে ডিউ টু ক্লায়েন্টস ডিমান্ড আমাকে আমার অফার গুলো সারা বছরই আমাকে চালিয়ে থাকতে হয়, যেখানে কি সবাই যাতে করতে পারে। কেউ, কারণ দেখো পুজো অকেশন 1 মাস, বাকি কিন্তু 11 মাস পড়ে আছে। এবার পুজো অকেশনে যারা করে তাদের সেগমেন্টটা আলাদা, তারা হচ্ছে পুজো কেন্দ্রীয় করে সাজুগুজু ইয়ে করবে, কিন্তু এছাড়াও হচ্ছে সারা বছরেরও অনেকের রিকোয়ারমেন্ট থাকে। তো আমার অফার স্ট্রাকচার গুলো, অফার গুলো, প্রমোশনাল অফার গুলো এরকম ভাবে থাকে, খুবই মিড রেঞ্জে থাকে যে সবাই অ্যাভেল করতে পারে থ্রু আউট দ্য ইয়ার। তো আমি সেই জন্যই আমার থ্রু আউট দ্য ইয়ার আমার সার্ভিসেস অফার সবকিছুই আমার চলতে থাকে। আরেকটা ইয়ে, সামনে পুজো তো চলেই এলো, পুজোর সময় তো সবাই এখন একদম সাজু গুজু শপিং, বাঙালির বড় একটা ফেস্টিভ্যাল, মানে ফেস্টিভ্যাল জাস্ট আর 1 মাস হয়ে গেলেই সব পর 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 আছে। তো অনেক প্ল্যানস চলছে আমাদের, মানে গত বছর মানে বিশেষ করে আমার ফার্স্ট ইয়ার ছিল আমার ব্যবসার জন্য। মানে সব কাস্টমারদের কাছে, ক্লায়েন্টদের কাছে মানে অসংখ্য ধন্যবাদ আমি আবার জানাচ্ছি যে মানে প্রথম পুজোতে আমি যে এরকম রেসপন্স পাবো আমার এক্সপেকটেশনের বাইরে। আচ্ছা Means আমি, আমার ওয়াইফ, আমার ফ্যামিলি মেম্বার, যে এটা কিভাবে হয়েছে। আমরা কোথাও না কোথাও আমাদের ডে ওয়ানটাকে মনে রেখেছি, বিজনেস করার সময়ও জায়গাগুলো মনে রেখেছি, আমাদের যা যা এসওপিস ফলো করার দরকার সেগুলো মনে রেখেছি। আরেকটা জিনিস মনে রেখেছি, বিক্রি করব না, মানুষকে নলেজ দেব। বিক্রি করলে হয়তো আমার কাছে আরো টাকা আসবে, কিন্তু বিক্রি করব না, মানুষকে নলেজ দেব, মানুষের যেটা দরকার সেইটা প্রোভাইড করব, চেষ্টা করব যে ওইটাকেই ভালোভাবে আরো ইম্প্রোভাইজ করা যায়। তো এবারে আবার আমাদের এই সেপ্টেম্বর থেকে মোটামুটি পুজোর অফার আমরা। পুজোর জন্য তোমার এখানে কি কি স্পেশাল সব? স্পেশাল দেখো, মানে লেডি ফিমেলদের জন্য তো কালার, স্ট্রেটনিং, স্মুথনিং, কেরাটিন, হাইলাইট, যেগুলো আর কি ট্রেন্ডিং এ আছে আর যেগুলো খুব নেসেসিটি, যেগুলো সবাই রেগুলার করে বিশেষ করে পুজোর সময়, সেগুলোর উপরে তো এইবারের অফারটা আরো অন্যরকম হবে, গতবারের থেকে আরো খুব এক্সাইটিং অফার্স থাকবে। সাথে আরো কিছু সার্ভিসেস আমরা আরো লঞ্চ করেছি, অ্যাড করেছি, আরো কিছু নতুন নতুন প্রোডাক্টস আমরা লঞ্চ করেছি, আপগ্রেড করেছি আরো। তো সেগুলো মোটামুটি সেপ্টেম্বরে আমরা অ্যানাউন্স করব।
আর আমার রিসেন্ট ব্যাচ যেটা এখন চলছে সেটা এখন অগস্ট হয়ে গেলে আমার ব্যাচটা শেষ হয়ে যাচ্ছে। তো আবার নেক্সট ব্যাচ আমার শুরু হবে সেপ্টেম্বর 15 তারিখ থেকে। রেজিস্ট্রেশন এখনো চলছে। তো মানে এই ভিডিওর মাধ্যমে এটাই বলার আবার সেই একই জায়গাতেই আমরা আসছি যে কেউ যদি শিখতে ইচ্ছুক, প্যাশনেট, আমাদের ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য খুবই ডেডিকেটেডলি ভাবে ভেবে চিনতে আসবে আমার কাছে। কাউন্সিলিং আমরা করব, আমরা তোমাদেরটা আগে শুনবো, তারপরে আমাদেরটা বলবো। কারণ আর খুব বেশি দিন আমি খুব কম স্টুডেন্ট নিয়ে ব্যাচ করি, আমি আগেও বললাম ম্যাক্সিমাম 10টা। এইবারও টার্গেট আছে 10টার মধ্যেই ব্যাচটাকে রাখবো। তো মোটামুটি রেজিস্ট্রেশন এখন আমাদের এনরোলমেন্ট চলছে। এই ভিডিওর মাধ্যমেও যারা যারা এটা শুনছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন। কোর্সের সম্বন্ধে, সার্ভিসের সম্বন্ধে, আমার সেলনের কি সার্ভিস আছে না আছে এই সম্বন্ধে আমি সবসময় আপনাদের কাছে আছি। আমি না থাকলে আমার ওয়াইফ রেসপন্স করে। আর আমরা একটা জিনিস করি, আপনাদের যেরকম টাইমের একটা ভ্যালু আছে আমাদেরও আছে। তো আমরা সেই জায়গাটাকে খুবই আমরা সেনসিটিভ ওয়েতে আমরা রাখি। আপনাদের টাইমটাকেও আমরা রেসপেক্ট করি, আমরা নিজেদের টাইমটাকেও দিই আমরা। একদম। এবং আহ, যে বিষয় যারা এই একাডেমিতে, দাদা আগেও বলেছে, আমি আবার বলছি, যারা এই একাডেমিতে শিখতে আসবে তাদের মাথায় এটাই রাখতে হবে যে রাজদা আজকে যেই জায়গা, সেই একদম। জায়গায় লাফিয়ে কিন্তু কেউ হতে পারবে না। পারবে না। তাদের রাজদার একটা জার্নি রয়েছে, সেই জার্নিটাও কিন্তু মানে তাদেরকে ভেবে আসতে হবে যে ওই জার্নিটা আমাদের লাইফেও হ্যাঁ। আসবে। জার্নি ইজি নয়। ইজি তুমি একটা ক্যারিয়ারে আসলে তোমাকে হতে হবে তুমি আবার সেই কেজিতে ভর্তি হয়েছো, ঠিক। তোমাকে আবার কেজি থেকে ক্লাস 12 অব্দি পড়াশোনা করতে হবে। সেম টাইপের মানে আবার যখন প্রফেশনে আসছো, আমাদের প্রফেশনে তোমার আবার ক্লাস কেজি হয়ে যাবে। মানে আজকে রাজদা এত আলোকিত একটা জায়গায় বসে রয়েছে, ঠিক আছে, এত আরামে বসে রয়েছে, এটা কিন্তু কালকে রাজদার কাছে এসে পরশু তুমি পাবে না। না। রাজদার একটা দীর্ঘ বছর লেগেছে, হয়তো 10-12 বছর বা 8 বছর লেগেছে, তোমার হয়তো সেটা 6-7 বছর লাগতে পারে, সেটার জন্য রাজদা তোমাকে গাইড প্রিপেয়ার আমি করে দেবো। করে দেবে। কিন্তু তুমি যদি ভাবো যে কালকেই আমি ওটা পাবো, কোনোদিনই হবে না। আর আমি মানে সেটাই আমি বলছি, আমি ওই ভলিউম জিনিসটা আমি পছন্দ করি না। মানে যে সবাইকে করতে হবে, মানে একটা এরকম হয়। ধরো একটা এক্সাম্পল আমাদের সেলন থেকেই দিচ্ছি। একটা হেয়ার কাট কিন্তু 10 জনের ফেসে 10 রকম ভাবে দেখাবে, হুম, 10 রকম ভাবে সেটা স্যুট করবে। হুম, তেমনই মানে এখানে একটু কাট করতে হবে। হ্যাঁ, আমি কি ছিলাম ওটা ভুলে গেলাম। আচ্ছা, আর কি আচ্ছা, আমি বলছিলাম? কেটে নেবো ওখানে। কি নিয়ে বলছিলাম? ওই যে শর্টকাট, স্টুডেন্টের শর্টকাট, আরেকটা কিছু বলছিলাম। তুমি ওটা বলো। ওই যেটা তুমি বলছিলে যে 10 জনের আলাদা আলাদা, তুমি আগে যেটা এক্সাম্পলটা দিলে, ওই যে টিচার এলে টিচারের মতো করে, পুলিশ এলে পুলিশের মতো করে বুঝে এলে, ওই বিষয়টা এখন সাডেন আমি ছিটকে গেলাম একদিকে। তুমি এটাই বলছিলে শর্টকাটের একটা বিষয়। মানে তুমি কোশ্চেনটা কি জিজ্ঞাসা করো? আমি আমি বললাম যে ওটাই বললাম অডিয়েন্সকে, যে কেউ এলে রাতারাতি রাজদা হয়ে যাবে এটা ভাবলে হবে না। রাজদার একটা জার্নি রয়েছে, তোমারও একটা জার্নি রয়েছে, এই ডেপথে গিয়ে তোমাকে ভাবতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো হচ্ছে কেউ যদি এবার মনে করে আজকেই কোর্স করব, কালকেই একেবারে ফ্লারিশড ভাবে আমার হ্যাঁ। মাইনেপত্র বেড়ে যাবে, এই হয়ে যাবে সেই হয়ে যাবে, সেটা একদমই নয়। হুম, একদমই নয়। আর আমি মানে ওই ভলিউম নিয়ে কাজ করতে পছন্দ করি না, যে মানে সবাইকে করতে হবে। যে ডেডিকেটেড, যে প্যাশনেট, সেই যাতে আসুক। ঠিক। তাহলে কি কাজটা সে বুঝবে, কাজের ভ্যালু দিতে পারবে। মানে আমি যদি একটা হেয়ার কাট কারোর উপরে করি, একটা হেয়ার কাট 10 জনের উপরে 10 রকমের লুক দেবে। কেউ যদি এবারে এসে বলে না আমার এই হেয়ার কাটটা ওর মতনই লাগছে না কেন, সেটা পসিবল নয়, কোনোদিনই পসিবল নয়। তো আর মানে এরকমও আছে, যেটা তুমি চাইছো সেটা হয়তো নাও হতে পারে। হ্যাঁ, অনেকে আছে আমার ওয়েতেই থাকবে, সেটা হবে না।
হ্যাঁ মানে ওই কাস্টমার বা ক্লায়েন্ট যারা রয়েছে হ্যাঁ। তাদেরও তো এডুকেশনটা প্রয়োজন, প্রয়োজন। যে আমি একটা লেভেল কিন্তু যে আমার করছে আর হ্যাঁ, সে তো ওই পড়াশোনাটা করে হ্যাঁ করছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার হাতেও কিছুটা ছেড়ে দেওয়া উচিত। ছেড়ে দেওয়া উচিত, তার উপরও ভরসা রাখা উচিত। এবার সেই ভরসার জায়গার জন্য যে চেয়ারের পিছনে দাঁড়িয়ে সার্ভিস করছে, সার্ভিসটা প্রোভাইড করছে, তাকে ততটা ফুল ফ্লেজেডলি এডুকেটেড হওয়া উচিত, ঠিক, তাকে দেখেই যাতে ভরসাটা আসে। ভরসাটা আসে। হুম, এবার সে যদি সার্ভিস প্রোভাইডার যদি এডুকেটেড না হয়, যে সার্ভিস নিচ্ছে তাকে কিভাবে এডুকেশনটা দেবে? আজকে তুমি আমার কাছে এসছো কিছু একটা কোয়ারি নিয়ে, একটা ফটো দেখিয়ে যে এই হেয়ার কাটটা আমি করব। এবার তুমি তো একটা ফটো নিয়ে এসছো, তার ফেস স্ট্রাকচার কি আছে, তার ফেসের কমপ্লেকশন কি আছে, তার হেয়ারের টেক্সচার কি আছে, সেটা ওর উপরে স্যুট করেছে, সেটা তোমার উপরে তো নাও করতে পারে। তার লাইফস্টাইল অন্য, তোমার লাইফস্টাইল অন্য। হ্যাঁ, এটা হতে পারে যে তুমি তাকে ফলো করছো, হুম, সেই ব্যক্তিকে আগে তোমার ভালো লাগে তাই জন্য তুমি তার মতন সাজতে বুঝতে চাইছো, হুম। সেটা খুবই ভালো কথা। কিন্তু তোমাকে তোমার নিজের লাইফস্টাইল হিসাবে তোমাকে সবকিছু করতে হবে। তোমাকে আজকে আমি সেলনে এলে তোমাকে আমি ফিল্ম স্টারের মতন বানিয়ে দিলাম, তুমি ঘরে গিয়ে কিন্তু সেটা রাখতে পারবে না, হুম, তোমার নিজেরই অস্বস্তি হবে। হুম, তোমাকে সেই আবার ব্যাক টু ইয়োর নর্মাল লাইফ। তো তুমি নর্মাল লাইফে নিজেকে কিভাবে রাখবে সেটার জন্য আমি আছি। তুমি নর্মাল লাইফে নিজের প্রেজেন্টেশন কিভাবে ক্যারি করবে, নিজের গ্রুমিংটা কিভাবে করবে, সেটার জন্য আমরা আছি। কারণ এটা তো কোনো ম্যাজিক নয়, হুম। যে এটা তো কোনো প্লাস্টিক সার্জারি নয়, এটা সম্পূর্ণ হাতের কাজ, হাতের কাজ। এটা চুলের কাজ। এবং তুমি একটু আগে যেটা বললে যে ক্যানভাস, ক্যানভাস, তোমার চুলটা হচ্ছে আমার কাছে সাদা কাগজ, তোমাকে কিভাবে তার মধ্যে আমি পেন্ট করব কি করব সেটা আমার ক্রিয়েটিভিটি। আমার মেন ইয়ে থাকবে তোমাকে সুন্দর করে পাঠানো, ওয়েল গ্রুম করে পাঠানো, যেখানে তুমি আয়নাতে দুবার দেখলে বলতে পারবে এটাই কি আমি। পজিটিভ একটা পজিটিভ একটা অরা, একটা এনার্জি আসে, যেখানে মানে মেক ওভারটা খুবই একটা ভাইটাল পার্ট আমাদের লাইফস্টাইলে। মানে তুমি যদি ঠিকঠাক ধরো জামা কাপড় পোশাক ঠিকঠাক সেজে গুজে থাকো না, দেখবে তোমার কথাবার্তা অটোমেটিক্যালি চেঞ্জ থাকে, সামনের জন তোমাকে সেই অ্যাটেনশন দেয়, সামনের জন তোমার কথাটা গুরুত্ব দেয়। এবার তুমি যদি ধরো কোথাও একটা মিটিং এ যাচ্ছ হাফ প্যান্ট পরে, একটা বিজনেস মিটিং এ, কেউ তো আর দেবে না তোমাকে সেই ইম্পর্টেন্ট। সে তুমি যত বড়ই হো, সেগুলো আমরা সিনেমাতে দেখতে ভালো লাগে, হ্যাঁ, আসল লাইফে সেটা হয় না। আমি এটা মনে করি, আমি সকালে উঠে যখন নিজেকে মিররে দেখবো, আমার মধ্যে যাতে একটা সারা দিনের জন্য একটা এনার্জি যাতে থাকে, সারা দিনের একটা পজিটিভ এনার্জি, একটা কনফিডেন্স যাতে থাকে, তার জন্য কি ভালো পোশাক, ভালো জেস্চার, ওয়েল গ্রুম, ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই নিট অ্যান্ড ক্লিন, সবকিছুই যাতে তার মধ্যে থাকে, সেটার জন্য আছি আমরা। আমাদের কাছে এরকমও মানে ক্লায়েন্টসরা আছে যারা নাকি কোথাও কোনো বিজনেস মিটে যাওয়ার আগে আমাদের কাছে গ্রুম করে যায়, শর্ট গ্রুমিং একটা খুব জলদি একটা গ্রুমিং করে চলে যায়, যাতে প্রেজেন্টেবল থাকতে পারে। মানে কি, এটা নিড আছে। সে একটা জায়গায় মিটিং এ যাচ্ছে, আরো 10টা লোকের সামনে গিয়ে প্রেজেন্ট করবে, নিজের যাই প্রফেশন থাকুক নিজের একটা প্রেজেন্টেশন দেবে, তার জন্য তাকে ভালো দেখতে লাগবে। সে তাই জন্যই নিজের মিটিং এ যাওয়ার আগে আধ ঘন্টা বার করে এসে সেলনে নিজের গ্রুমিং করে যাচ্ছে। সে কিন্তু বাড়িতে করতে পারবে, কিন্তু একজন জানা হ্যাঁ, এই বিষয়ে যারা এইটাই। এক্সপার্ট তার কাছে এইটাই আমাকে এখন কেউ যদি বলে ইয়ে করতে, গার্ডেনিং করতে, আমি করতে পারবো না। সেটা হয়তো আমার একটা ঘরের হবি থাকবে, কিন্তু যে মেন গার্ডেনার সে জানবে কি ওষুধ দিতে হবে না দিতে হবে, আমি দিতে পারবো না। আমি শুধু দেখবো আমার ফুল কতটা ফুলছে, কিন্তু যে গার্ডেনার সে জানবে যে ওই ফুলটা ফোটানোর জন্য কি করতে হয়েছে, কি সার কি কতটা। হ্যাঁ, তো সব প্রফেশনেরই মানে সবারই একটা ইয়ে থাকে। তো এমনও অনেকজন আছে যাদের মানে ধরো নিজের লুক ওয়াইজ, মানে তারা হয়তো অনেকেই থাকে মানে নিজের লুক ওয়াইজ নিয়ে খুব আর কি কনসিয়াস, খুব মানে এমনও গেছে খুব ডিপ্রেশনে পড়ে আছে নিজের লুকসের জন্য। আচ্ছা, হয়তো সে কমপ্লেক্সন তার ডার্ক,
বা হয়তো কারো স্কিনে হয়তো কিছু ইয়ে আছে, বা হয়তো হেয়ার কাট বা হেয়ার হয়তো প্রপার ইয়ে নেই, তারা সেই নিয়ে খুব মানে ডিপ্রেশনে থাকে যে আমাকে হয়তো দেখতে সুন্দর নয়, হুম, আমি অ্যাকসেপ্টেবল হব কি করে। ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই আমার বলছি এটা। হুম, তো এসে বলে, মানে তারা হয়তো চায় অনেক কিছু করবার জন্য, বাট কোনো না কোনো জায়গায় একটা ইয়ের জন্য সেলনেও আসতে পারে না, যে আমাকে গেলে কে কিভাবে দেখবে না দেখবে। তো তারাও যখন কেউ কেউ এরকম আসে, আমরা তাদের সাথে এমন ভাবে আমরা মিলে কথা বলি, আর সে যখন ফেরত যায় সে একটা নতুন মানুষ হয়ে ফেরত যায়। তার মধ্যে সেই কনফিডেন্সটা আমরা নিয়ে আসি, তার মধ্যে সেই আবার পজিটিভ এনার্জি ভাইবটা আমরা দিতে পারি থ্রু সার্ভিস, থ্রু মেকওভার। মানে মেকওভার হচ্ছে আজকের ইয়েতে খুবই একটা ভাইটাল রোল প্লে করে আমাদের এবং লাইফস্টাইলে। এটা এক ধরনের আমার মনে হয় যে ট্রিটমেন্টের মতনও কিন্তু মানে কাজ, থেরাপি, থেরাপি, হ্যাঁ, থেরাপি, থেরাপি। থেরাপি। এটা এটা সত্যিকারের, মানে এটা আমি ফিল করি। এটা একটা থেরাপি। মানে আগে ছিল সেলনে গেলে লোকে শুধু খরচা করবে দামি দামি সার্ভিস, হুম, জাস্ট টু মেনটেন দেয়ার লাইফস্টাইল হুম, বা জাস্ট টু মেনটেন দেয়ার স্ট্যাটাস। হুম, এখন এটা নেসেসিটির মধ্যে পড়ে গেছে। ঠিক। এখন মানে মানুষে এতটা কনসিয়াস, নিজের হেলথ বলো, নিজের লুক ওয়াইজ বলো, মানে দৈনন্দিন ওরাও আপগ্রেড হচ্ছে। হুম, হয়তো আমরাও হচ্ছি, আমাদের থেকে বেশি ওরাও আরো আপগ্রেড হচ্ছে। আমরা ইনফ্যাক্ট ক্লায়েন্টদের থেকে আমরা আরো লেটেস্ট ফ্যাশন আমরা হয়তো আরো জানতে পারছি। তো তুমি বলছিলে যে এখন ছেলেরা, মানে আমরা যে সময় হুম, হুম, ছেলেরা হুম, হুম। ছিল, যে আমরা ছোটবেলায় গিয়ে চুল কাটতাম, কিন্তু এখন ছেলেরা অনেক বেশি, অনেক কনসিয়াস, অনেক অনেক conscious। কনসিয়াস। মানে আগে ছিল ছেলেরা কালার করতে ভয় পেত, হুম, ছেলেরা ঘরেতে মেহেন্দি ইয়ে করবে এই করবে। এখন কিন্তু ছেলেরা এসে আমাকে কালার করে দিতে হবে এরকম ভাবে এরকম ভাবে। এখন বিয়ার্ডের অনেক স্টাইল বেরিয়েছে, হেয়ার কাটের অনেক স্টাইল বেরিয়েছে। আগেকার টাইমে কি ছিল, একটা ট্রেডিশনাল লুকই জাস্ট ছিল, নর্মাল হেয়ার স্টাইল। এখন হেয়ার স্টাইলে অনেক আপগ্রেড হয়েছে ছেলেদের জন্য। আহ মানে এখন ছেলেরাও স্কিন নিয়ে অনেক কনসিয়াস, ফেসিয়াল, যা যা স্কিনের সার্ভিসেস থাকে এগুলো মেলরা এখন প্রেফার করছে খুব। তো যেরকম কিছুক্ষণ আগেও বললাম, আমরাও আপকামিং প্ল্যানসে আছি। আমরা একটা শুধু ছেলেদের জন্য একটা সেকশন নিয়ে করব, হ্যাঁ, একটা সেট আপ করবো যেখানে শুধু ছেলেদেরকে নিয়ে কাজ হবে, ছেলেদের গ্রুমিংটাকে নিয়ে। হুম, আহ এর সাথে সাথে মিন্স আমাদের অনেক শো যেখানে হয়, যেগুলো যেখানে ছেলেরা স্টেজে দাঁড়িয়ে নিজেদের র্যাম্প ওয়াক যেগুলো করে ফ্যাশন ডিজাইনিং এর, তো তাদের স্টাইলিং পার্টনার হিসেবেও আমরা কাজ করছি। আচ্ছা, হ্যাঁ, তো ওখান থেকেও অনেক শেখার থাকে, অনেক কিছু ইয়ে করার থাকে। আপকামিং অনেক পর পর প্ল্যানস আছে, আরো অনেক কোলাবোরেশন, অনেক ইয়ের প্ল্যানস আছে। তো এখন আমাদের মেন যেটা ফোকাস এখন আছে সামনে পুজো। হ্যাঁ, পুজো। তো পুজো মানে হচ্ছে বাঙালিদের জন্য একটা খুবই ইয়ে, সারা বছর যে যেখানে থাকবে না, পুজোর সময় সবাই এক জায়গায় জোট হবে। তো পুজোর জন্য আমরা অনেক অফার নিয়ে এখন আমরা কাজ চলছে, কেননা পুজো একটা ইয়ে, কেউ যাতে আহ, ফেরত না যায়, কেউ যাতে না করাতে পারে এরকম সিচুয়েশন না আসে। মানে পুজোর সময় অনেক রাশ থাকে, সেরকম ভাবে হ্যান্ডেল করতে হয়, হুম, অফার রাখতে হয়। তো অফার নিয়ে আমাদের এখন কাজ চলছে। সেগুলো মোটামুটি আপনাদের সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হয়ে যাবে। তারপরে তো পুজোর ইয়ে। ওপেন ডোরের যারা অডিয়েন্স, ধরো এই ভিডিও দেখে কেউ হুম, কমেন্ট হুম, করে আসলো, তার জন্য কি আলাদা কোনো অফার থাকবে? অবশ্যই থাকবে। যারা ধরো এই ভিডিও দেখে আমার সাথে কন্ট্যাক্টে আসছে তাদের জন্য কিছু সার্ভিসেসও কমপ্লিমেন্টারি থাকবে। হুম, আর প্রাইমারি সার্ভিস যে থাকবে তার মধ্যেও ডিসকাউন্ট থাকবে অবশ্যই। মানে আমাদের মৈনাক ভাই ভিডিও দেখে যারা যারাই আসবে। আর এমনিতেও মানে আমরা আহ এমনই প্রাইসে আমরা কাজ করি, মানুষ কোনোদিন ফেরত চাইলেও আচ্ছা, সে যেতে পারে না। কেন না, আমরা এরকম রেখেছি, মানে কারো গায়ে লাগবে না টাকা দিতে। হুম, অনেকের আমরা ধরো যাচ্ছি একটা চিন্তা ভাবনা করে, হচ্ছে একটা, এরকম তো অনেক জায়গায় হয়ে থাকে। তো আমার কাছে সেটা হয় না। হ্যাঁ, এবার যেগুলো একেবারে রেয়ার কেসেস ধরো হচ্ছে না, সেগুলো আলাদা কথা। সেগুলো আমরা কিন্তু এই নয় যে প্রাইস বলে ডাকছি একটা, প্রাইস হচ্ছে আচ্ছা, একটা। আমরা কিন্তু অনকল যখন আমাদের সেশন থাকে, ডিসকাশন থাকে, আমরা কিন্তু অনকল সবকিছু ক্লিয়ারলি বলে দিই।
যে আপনার প্রবলেম এইটা, সলিউশন এইটা, এই প্রবলেমের এরকম টাইপের একটা অ্যামাউন্ট রেঞ্জ থাকতে পারে, এই সলিউশনের এরকম টাইপের একটা রেঞ্জ থাকতে পারে। এতে কি হয়, এতে একটা ট্রান্সপারেন্সি থাকে। যে অনেক জায়গায় আমি শুনেছি, আমি 3,000 টাকা দেখে গেছি, ওখানে গিয়ে সাডেনলি 6,000, 7,000, 8,000, একটা মানুষই মাথায় মধ্যে আকাশ পড়ার মতন একটা হয়ে যায়। আমার কাছে অনেক ক্লায়েন্টও এসে বলে যে অমুক জায়গায় এরকম অফার দেখেছি, অফার দেখেই দাদা আমিও গেছিলাম ওখানে, গিয়ে দেখছি এই দেখে সেই দেখে, বলছে না কিন্তু তুমি যেরকম আমাকে ফোনেও বলেছো যেটা, সেটাই এসে সেটাই হয়েছে, যে এরকম প্রবলেম থাকলে এরকম টাইপের প্রাইস রেঞ্জ হতে পারে। আদারওয়াইজ আমার অফার তো সবার জন্যই, আমি তো করতে ওই জন্যই অফার রেখেছি, আমি করব। আমার একটা ঘটনা মনে পড়লো আগে, যখন মানে এখনো হয় কিনা আমি জানি না, অনেক জায়গায় হয় যে ধরো কোনো নতুন একটা এলাকায় সেখানে কোনো একটা সেলুনে গেছি, ঠিক আছে, সেখানে গিয়ে চুল কাটছি, এবার তারাও বুঝে যায় যে নতুন, নতুন, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ এবার হয়তো শুধু দাড়িটাই কাটতে গেছি, হ্যাঁ তারা কিছু বলার আগে দাড়ি কাটা তো হয়েই গেল, তার সাথে চুলও কেটে দিল, তার সাথে একটু মানে বিশেষ করে দিয়ে হ্যাঁ, মোটামুটি একটা 500 টাকা বা 1,000 বিল টাকা করে দিল। বিল করে দেয়। এটা কিন্তু প্রচুর ঘটে, ঘটে এটা, ঘটতো ঘটে, আগে, ঘটে। ছোট ছোট যে হ্যাঁ, হ্যাঁ, সেলুনগুলো ছিল হ্যাঁ, এরকম হ্যাঁ, হতো, হ্যাঁ, ঠিক আছে। তো এটা অনেকটা ওরকম রিলেটেবল, মানে এখন হ্যাঁ, তো এত পার্লার বা এত স্যালুন, এত একাডেমি হয়েছে, এবার সেখানে দাঁড়িয়ে এরকম হয় যে ফোন করে হয়তো বলছে, একটা আমি তার রিলেট করতে পারলাম যে কাস্টমার টানার জন্য। জানার জন্য, ঠিক আছে, মানে এটার সাথে এটা। তো এই বিষয়গুলো ক্লিয়ার থাকলে আমার মনে হয় যে অনেক বেশি অনেক বেটার, কাজ করতে খুব ইজি হয়ে যায়। হ্যাঁ, সেলনের রেপুটেশন এক জায়গায় বজায় থাকে, হুম, মার্কেটে ছড়ায় না যে অমুক জায়গায় যাবো একটা প্রাইসে হবে একটা প্রাইস। ওই জন্যই আমরা, যারা কল করেও আসে না, হয়তো অফার দেখে এসছে, এবার এসে দেখা যাচ্ছে তার চুলে হয়তো সেটা যাবে না, বা হয়তো গেলেও ওর পরিণতি অন্যরকম হবে, সেটা আমরা দিন অন দিন অন স্পট আমরা ক্লায়েন্টকে চেয়ারে বসেই আমরা বলে দিই হ্যাঁ, যে এরপরে আপনার ইচ্ছে, আপনি করবেন কি করবেন না। হুম, বাট এইটা বাধ্যতামূলক ক্লায়েন্টকে করে দিই না, আমরা যে প্রাইসটা বলছি বাড়িয়ে সেটাই করতে হবে। হুম, একদম, আমরা খুব মানে ওই ফ্লেক্সিবল জায়গাটা, ট্রান্সপারেন্সি জায়গাটা আমরা রাখি, হুম, যে বাধ্যতামূলক নেই যে করতে হবে। হুম, আপনি অফার দেখে এসছেন, আপনি আমার কাজ দেখে এসছেন, এবার ফোনে তো আপনার হেয়ার আমি দেখতে পাচ্ছি না, তো এসে যখন আপনার এটা দেখা গেল, এবার হয়তো ম্যাম এটা কোথাও না কোথাও ম্যাচ করবে না, হয়তো অফার প্রাইসে যেটা করছেন, বা হয়তো এই প্রোডাক্টের জায়গায় এই প্রোডাক্টটা যেতে পারে, তো সেটা আমরা দিন অন দিন বলে দিই। তাই জন্য ক্লায়েন্টরাও আমাদের সাথে সেইভাবেই ইউজ টু, কি জানে গেলে প্রপার গাইডেন্সটা পাবো। হ্যাঁ, তারাও বুঝতে পারে যে যে বলছে সে আমাকে ঠকানোর জন্য বলছে না, সে না। ওটা সম্বন্ধে এখানেও এডুকেশন চলে আসে, একদম, সে একদম, একদম, পড়ে একদম, পড়াশোনা একদম, করে একদম, জেনে একদম, আমাকে একদম। বলছে। মানে আমি মাঝে মাঝে, আমি সেলন হান্ট করতে খুব ভালোবাসি। আচ্ছা, মানে আমি আমার নিজের গ্রুমিংও আমি একটা সেলন না, আমি বিভিন্ন জায়গা থেকে করতে ভালোবাসি। কেন? বিভিন্ন জায়গার কাজের কি টেকনিক সেটা আমি দেখতে চাই, হুম, ঠিক আছে। এই জন্য আমি আমার যখন নিজের হেয়ার কাট করি, তো আমি ধরো আমি মাসে আমি নিজের প্রতি 3বার আমি হেয়ার কাট করি, হুম, আমি 3বার 3টে সেলনে আমি যাই, যে কাজের ধরনটা জানবার জন্য। তো এরকম একটা ছোট্ট ঘটনা, গেছি কোথাও আমি, খুবই ভালো সেলন আর একটু স্ট্যান্ডার্ড সেলন, আমাকে জাস্ট একবারই জিজ্ঞাসা করেছে কিরকম হেয়ার কাট পছন্দ, আর দিয়েছে ঠিক তার বিপরীত। আচ্ছা, মাঝখানে আমি অনেকবার টুকবার পরও আমার কিন্তু কথায় কোনো গ্রাহ্য দেয়নি। হুম, মানে এখানে একটাই, সেই আবার এডুকেশন, আবার সেই মানে আমার বলার ক্লায়েন্টের সাথে কনসালটেশন নেই, ক্লায়েন্টের অ্যাকচুয়াল ডিমান্ড কি, অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট কি, উনি যেটা পারেন সেটাই দিয়েছেন। তার মানে কি উনি সেটা থেকেও বেরিয়ে আসতে পারেনি, একটাই পদ্ধতিতে কাজ করে যাচ্ছেন। হুম, আবার একটা জায়গায় গেছি, দেখি আমি আমার পার্সোনালিটি তার মধ্যে দেখতে পাচ্ছি, সে হেয়ার কাটের আগে আমার সাথে 10 মিনিট গপিয়েছে, হুম, 10 মিনিট গল্প করেছে, আমার প্রফেশন জেনেছে, আমি বলেছি হ্যাঁ আমিও এই ফিল্ডে, সে পুরোপুরি করার পরে কিন্তু তার সার্ভিস করা স্টার্ট করেছে। তো মানে এই দুটো বলার অর্থ এইটাই, মানে কাজ তো সবাই করছে, করছে, কেউ জেনে করছে, কেউ না কেউ জেনে অজান্তে করছে, কেউ মানে যে Shortcut. প্রথমটা বললাম সে শর্টকাটটা নিয়েছে, Shortcut টা নিয়েছে। একটাই পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে, তার বাইরে আছে জানে না।
হুম। আবার একজন যে করলো সে ফুল প্রফেশনাল ওয়েতে বলো, তার কাজও আমার খুব মানে তার তারিফে লাইক কাজ, তার তারিফ করলাম আমি খুব, তার কাজকে আমি স্নেহ করলাম, তার থেকেও কিছু আমি শিখলাম, যে মানে হুবাহু আমি আমার একটা পার্সোনালিটি তার মধ্যে দেখতে পেলাম যে না এটা দরকার, এটা খুবই দরকার। আহ, আমরা মোটামুটি শেষের দিকে চলে একদম, এসেছি একদম। সবটাই, ঠিক আছে। এক মিনিট। হ্যাঁ। তুমি ধরে নিতে পারো। না আমি করে দিই, ধরুন 10 মিনিট আগে। ঠিক আছে। আহ, আমরা অনেকটা আড্ডা দিলাম এবং অনেক কিছু জানতে পারলাম। আমরা বাইরে থেকে এই মানুষগুলোর ভেতরে কতটা গভীরতা বা কতটা উম, এই ফিল্ড সম্বন্ধে কতটা জ্ঞান, এগুলো তো আমরা জানতে পারি না, বুঝতে পারি না। তো এই আড্ডার মাধ্যমে আমরা রাজদার উম, অভিজ্ঞতা এই কাজে, মানে সেই মালয়েশিয়া যাওয়া এবং সেই 4,500 টাকা থেকে নিজের স্যালারিকে 1 লাখের ওপরে করে তোলা এবং নিজের বাড়ি, তাদের সবাইকে কনভিন্স করা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেই প্রফেশন থেকে বেরিয়ে এসে সেলুনে নিজের একজন হেয়ার স্টাইলিস্ট হিসেবে নিজেকে তৈরি করা। উম, এই পুরোটা আমরা শুনলাম এবং শুনে আমার যেটা মনে হলো যে ওই একটা কথা আছে না যে বিরাট কোহলি আমরা অনেকেই ফ্যান, একদম। ঠিক আছে। এবার বিরাট কোহলির একটা শট, সেটা মানে সেটা দেখে আমরা বিরাট কোহলির স্টাইল, বিরাট কোহলির এত কিছু সাফল্য দেখে এখন অনেকেই ক্রিকেট একাডেমিতে ভর্তি হয়ে যায়, হইতে পারি, ঠিক হ্যাঁ। আছে, যে আমি বিরাট আমিও হব। কোহলি হব। আমিও কিন্তু বিরাট কোহলি যেভাবে ওই একটা শট খেলার জন্য দিনের পর দিন প্র্যাকটিস। প্র্যাকটিসটা করে গেছে বা সেটা সম্বন্ধে যে মেজারমেন্ট, যে শিক্ষা সেটা করে গেছে, সেটা আমরা অনেকে পারি না করতে, একদম। ঠিক আছে। এবং তার পাশাপাশি যেটা খুব ইম্পর্টেন্ট তুমি কথা বলেছো যে বিজনেস মানেই শুধু আমি একটা কিছু প্রোভাইড করলাম, সে আমাকে টাকা দিল, বা আমি টাকা দিলাম সে আমাকে দিল, এটা নয়। একদমই তার না। পাশাপাশি অনেক কিছু, অনেক কিছু আছে। এই যে তুমি বাইরে তোমার সাথে আলোচনা হচ্ছিল যে তুমি এখানে যখন তোমার কাস্টমারেরা আসে সবার আগে তুমি জলের বোতল একটা ছোট্ট অফার করো, ঠিক আছে। এবং আমি আমি এলাম আজকে, তুমি আমাকেও জলের বোতলটা, কারণ এটা ফ্যাক্ট। সে 1 মিনিটের দূরত্ব থেকে আসুক বা 1 ঘন্টার দূরত্ব থেকে আসুক, সে তোমার এখানে এসছে মানে সেটা একদম, তোমাকে একদম। একটা অফার করতে হবে। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই রাজদা আমার মনে হয় যে একটা মানুষকে মানে সফলতার তো কোনো মাপকাঠি হয় না, না না, যে আমি ওখানে পৌঁছে গেছি মানে আমি শেষ। সফল, ওটা নয়, ঠিক আছে। বিষয়টা হচ্ছে এগুলোই আমার মনে হয় সফলতার এক একটা রূপ, একদম, একদম। এগুলোই সফলতার এক একটা রূপ। এবং তোমার কাছ থেকে আমি আজকে অনেক কিছু শিখতে পারলাম, যেটা তুমি বললে যে আমি যে স্ট্রাগলটা করেছি, আমি চাই না আমার পরবর্তী মানুষ সেই স্ট্রাগলটাই করুক, আমি সঠিক গাইডেন্সটা। একদম। এর উল্টোটাও হয়, হুম, হুম, হুম। মানে ধরো আমি এই কষ্টটা পেয়েছি, তো আমি ওকে আমি ওই কষ্টটা দেবো। আমাকে আমার বস যে ট্রিটটা করেছে আমি ওকে এই ট্রিটটাই দেবো। মানুষ প্রতিহিংসায় একদম, মত্ত একদম, হচ্ছে। একদম। সেইখান থেকে বেরিয়ে যে অনেস্টির সাথে এই কাজগুলো করবে, আমার মনে হয় তারাই কিন্তু রাজদার মতন আজকে এই জায়গাটায় পৌঁছতে পারবে, ঠিক আছে। এবং আমার আর আড্ডা দিয়ে খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। আবার হয়তো আমরা ঠিক কোনো আবারও আসবো। বিষয় নিয়ে, হ্যাঁ, আবারও কোনো একটা হ্যাঁ, নতুন বিষয় নতুন নিয়ে। বিষয় নিয়ে, কারণ শুধুমাত্র এখানে প্রফেশনাল আড্ডা নয় বা কোনো বিজনেস নিয়ে নয়, এখান থেকে একটা শিক্ষা অর্জন করা যাবে। আমার হয়তো প্রফেশন আলাদা, আমার ফিল্ড আলাদা, কিন্তু আমি রাজদার থেকে যেগুলো শিখলাম সেই শিক্ষাটা আমাকে আমার ফিল্ডে কাজে দেবে, এটা আমি বিশ্বাস করি। তো এই ভিডিও যারা দেখছে তারা যে কোনো ফিল্ডের হতে পারে, তাদের এমন নয় যে তারা এই ফিল্ডে, ঠিক আছে, যে কোনো ফিল্ডের হতে পারে। কিন্তু আমরা যে কোনো ফিল্ডের হই না কেন, আমাদের এগিয়ে যাওয়াটা তো একই রকম, একই রকম, একই রকম। একই রকম। তোমাকে অনেক অনেক শুভেচ্ছা রাজদা, তুমি আগামী জীবনে আরো 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 অনেক এগিয়ে যাও। আর আমাদের তো যোগাযোগ থাকবেই। তোমার আমার সাথে আড্ডা দিয়ে কেমন আমি লাগে? ওটাতেই হ্যাঁ। আসতে চাই, বলতে অনেকক্ষণ ধরে আমি চেপেছিলাম। মানে আমার মৈনাক ভাইয়ের সাথে ফেসবুক থেকেই আলাপ। আমি ওর কাজের ভিডিও অনেকগুলোই দেখতে থাকি, দেখে মানে
এটা আমি ফিল করলাম এও একটা আর্টিস্ট, এ নিজের কাজে খুবই কনসার্ন, পার্টিকুলার, নিজের কাজটাকে বোঝে। আমার কাছে অনেকেই কন্ট্যাক্ট করে, কোলাবোরেশন, ভিডিও শুট এরকম। ওদের ভিডিওসও যখন দেখি খুব আর্টিফিশিয়াল জিনিসটা আমার লাগে। মৈনাকের যেই ভিডিওগুলো দেখলাম সেই দেখেই ওর সাথে আমার মানে কন্ট্যাক্ট করা। ইন পার্সন যখন দেখলাম তো মানে সেটা টোটালি আরো আলাদা, মানে ডাউন টু আর্থ বলো, একটা ন্যাচারাল ভাবে যে কথাবার্তা বলা। আমাদের ভিডিওটাও খুব মানে, এটা আমি তো কোনো ইন্টারভিউ বা শুট বলবো না, এটা আমরা ক্যাজুয়াল কথাবার্তা খুবই ন্যাচারাল ওয়েতে, মানে আমি যেরকম টাইপের মানুষজনের সাথে পছন্দ করি, ময়না করছে ঠিক সেরকমই। মানে আজকে সেশনটা তো খুবই ভালোভাবে আমাদের বুঝতেই পারা গেল না কখন মানে 2-3 ঘন্টা বেরিয়ে গেল। মানে আগামীকালে ওর সাথেও তো আমার সম্পর্ক অবশ্যই থাকবে। আমি বিলিভই এটা করি যে বন্ডিং সবার সাথেই ভালো রাখা উচিত। আগেও আমরা আরো কিছু না কিছু নতুন টপিক নিয়ে ডিসকাস করবো, কেন একদিনে সব কভার করাটা পসিবলও নয়। একদম আবার সামনে পুজো আসছে, কখনো বলা যায় না, আবার হয়তো মহিনাকার আমি বসে আবার ভিডিওতে চলে এসেছি। একদম হ্যাঁ। একদম তো আপনাদের সকলের কাছে অসংখ্য ধন্যবাদ, যারা যারা ভিডিও দেখছেন তারা মৈনাককেও আরো সাপোর্ট করুন, আমার পেজটাকেও একটু ফলো করুন, আমার কাজগুলোকে দেখুন। আমরা সবসময় আছি আপনাদের জন্য, আমরা ডিসকাস করার জন্য। কোনো জরুরি নয় যে সার্ভিস করতে আসতেই হবে। কোনো সার্ভিস রিলেটেড কোনো হেয়ার কনসার্ন নিয়ে কোনো ইনকোয়ারি থাকলে, কোনো জানবার ইয়ে থাকলে কন্ট্যাক্ট করবেন। আমরা সবসময় অ্যান্সার দেওয়ার জন্য রেডি আছি আমরা। ঠিক। থ্যাংক ইউ রাজদা। এবং আমার যেটা মনে হয় লাস্টে একটু ছোট্ট করে বলি যে আমরা যেরকম মানুষ, আমাদের পৃথিবীতে যত মানুষের সাথে পরিচয় হয়, বেশিরভাগ মানুষের সাথে, সবাই নয়, বেশিরভাগ যত মানুষের সাথে পরিচয় হয় তাদের মধ্যে বেশিরভাগই আমাদের মতো মানুষদের সাথেই আমাদের সম্পর্কটা। একদম একদম একদম। এবং রাজদা এই যে এত প্রশংসা করলো, ঠিক আছে, আমি বলছি রাজদা আমার মতো কিনা আমি জানি না, আমার থেকেও ভালো, ঠিক আছে, মানে এটা আমি অনেস্টলি বলছি। কারণ আমি একটা এসছি, রাজদাও একটা এসছে, এখন প্রায় 4:30 বাজতে চললো, কিন্তু কিভাবে সময় চলে গেল আমরা জানি না। এবং হাওড়াতে এর আগে হয়তো কিছু কাজের জন্য এসছি, কিন্তু হাওড়াতে হাওড়াবাসী, কোনো এক হাওড়াবাসীর সাথে আমার এত দীর্ঘক্ষণ এই প্রথমবার আড্ডা হলো, এটা খুব ইম্পর্টেন্ট, Thank এটা you. সত্যি বলছি। ঠিক আছে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। এবং দাদা যেটা বললো, দাদার এখানে শুধুমাত্র সার্ভিস নেওয়ার জন্য বা একাডেমিতে ভর্তি হওয়ার জন্য, এগুলো তো থাকবে, মানে এগুলো যদি আপনাদের ইন্টারেস্টেড হয়, আপনারা ইন্টারেস্টেড হন, তাহলে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। যে কোনো বিষয়ে এখানে নম্বর দেওয়া থাকবে, দাদার পেজও দেওয়া থাকবে, ফলো করে দেবেন এবং দাদাকে মেসেজ করবেন, কোনো সমস্যা নেই। আমার কাছেও পার্সোনালি দাদার নম্বর চাইতে পারেন আপনারা। আর এমনিও যদি কেউ এই প্রফেশনে আসতে চায়, কেউ যদি একটা একাডেমি বা স্যালুন খুলতে চায়, কোনো সাজেশন, সেটা যে কোনো জায়গারই হোক, আমাদের উত্তরবঙ্গের থেকে হোক বা যে কোনো জায়গা থেকে, দাদা সব সময় রয়েছে। ঠিক আছে, ওরকম ব্যাপার নেই, সব সময় দাদা রয়েছে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এরপর আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। নমস্কার।